আচ্ছা, প্রথমে আমরা কথা বলে নেই আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা নিয়ে। আজকে হচ্ছে আমরা প্রথমে জানবো যে অ্যাসিড আর বেস কি। যদিও সেকেন্ডারি ক্যাটাগরি হিসেবে তোমাদের সবার আশা করি অলরেডি জানা আছে, একটা ধারণা আছে যে অ্যাসিড আর বেস কি সেটা সম্পর্কে। যদিও মানে আজকে আমরা একদম আরো ডিপ লেভেলে যাব, বাট আমরা থিওরি অতটাও বেশি ডিপে যাব না যে মানে থিওরি নিয়ে চাইলে অনেক কথা বলা যায়। বাট আমাদের মেইন টার্গেট থাকে অলিম্পিয়াডের প্রবলেম সলভিং, তাই আমরা হচ্ছে প্রবলেম সলভিং এর সাথে স্টিক করব পুরো টাইমটা। যে প্রবলেম সলভিং এ কাজে লাগবে যে টপিকগুলো সেগুলোর উপরে আমরা এমফাসাইজ করব বেশি, আর যেগুলো কাজে লাগবে না সেগুলো হচ্ছে আমরা বোঝার জন্য যতটুকু দরকার ততটুকু করব শুধু। তো প্রথমে অ্যাসিড আর বেস কি সেটা নিয়ে আলোচনা করব, তারপরে হচ্ছে অ্যাসিড আর বেস কি এটা নিয়ে আবার মতবাদ আছে। ধরো অ্যাসিড আর বেস কিরকম আচরণ করে সেইটা সম্পর্কে একটা ধারণা রাখার পরে সেই আচরণটা কেন করে সেইটার উপরে তিনজন তিনটা মতবাদ দিছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কিন্তু একসময় দেখবো যে ধরো আগে যে মতবাদগুলো আসছে সেগুলো ছিল একটু লেস অ্যাপ্রোপ্রিয়েট, পরের গুলো আরো মোর অ্যাপ্রোপ্রিয়েট। এমন না যে কোনোটাই ভুল, সবগুলোই আসলে ঠিক। এরপরে আমরা হচ্ছে স্ট্রং অ্যান্ড উইক অ্যাসিড আর বেস নিয়ে কথা বলবো। উইক অ্যাসিড নিয়েই মূলত আমাদের আলোচনার পরের পার্টটা আগাবো, বেশি ডিটেলসে যাব উইক অ্যাসিড নিয়ে, কারণ উইক অ্যাসিডের প্রবলেম অনেক সুন্দর করা যায়, প্লাস হিসাব নিকাশ আছে উইক অ্যাসিড অনেক বেশি। পরে পিএইচ নিয়ে কথা বলবো, পিএইচ সম্পর্কেও তোমাদের একটা আগে থেকে ধারণা আছে, তাই সবগুলো টপিক আমাদের সবগুলো টপিক কভার করতে সেম টাইম লাগবে না। এবার আহ, শুরু করা যাক। আমরা হচ্ছে প্রথমে অ্যাসিড আর বেস কি সেটা নিয়ে কথা বলি। প্রথম হচ্ছে এগুলা কেমিক্যালস, সব অ্যাসিডও আর বেসও কেমিক্যাল হওয়ার মধ্যে তোমার হচ্ছে ধরো কি তা বলার আগে আমরা কিছু প্রপার্টি দেখি। প্রথমে আমরা দেখতে পারি যে অ্যাসিড মোস্ট অ্যাসিডস অ্যান্ড বেসেস ডিজলভ ইন ওয়াটার। এর বেশিরভাগ অ্যাসিড বা প্রমিনেন্ট যেগুলো যেগুলো তোমরা হচ্ছে অ্যাসিড বা বেস হিসেবে শুরুতে আইডেন্টিফাই করো, মানে পরে গিয়ে আমরা যত থিওরিগুলো আরো পড়তে থাকবো তত গিয়ে আমরা দেখবো যে একটা পর্যায়ে তুমি সব কেমিক্যালকেই মোর অরলেস হয়তো অ্যাসিডিক নাইলে বেসিক বলে আইডেন্টিফাই করতে পারবা। কিছু আছে নিউট্রাল, বাট সেগুলো অনেক কম। কিন্তু ইনিশিয়ালি কিন্তু তোমার সবকিছু কি মনে হবে না অ্যাসিড বা বেস। ধরো গ্লুকোজ C6H12O6, এইটাকে তোমার অ্যাসিড বা বেস কোনোটাই মনে হচ্ছে না, কারণ ধরো এটা এমনিতে অনেকটা নিউট্রাল। বাট অ্যাসিড বা বেসের বেসিক আইডিয়া গুলার মধ্যে ইনক্লুডেড থাকে জিনিসটা ওয়াটারে ডিজলভ হয়, এটা বিশেষ করে প্রথম মতবাদটাতে স্পেসিফিকলি বলা আছে, সেটা আমরা আসতেছি। আর অ্যাসিড বা বেসের সাথে হচ্ছে মূলত যে সম্পর্ক সেটা হচ্ছে অ্যাসিডস অ্যান্ড বেসেস রিঅ্যাক্ট টুগেদার টু ফর্ম সল্ট অ্যান্ড ওয়াটার। ওয়াটার লেখার জায়গা হচ্ছে না দেখে H2O লিখছি, বাট H2O লেখাটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কেন সেটা আমরা আসতেছি। বাট অ্যাসিড আর বেস সবার প্রথমে তোমাদের জানতে হবে দুইটা একটার একটার অপোজিট, আর দুইটা মিলে লবণ আর পানি উৎপন্ন হবে। এখন লবণ বলতে কি বোঝায় সেইটাও জানা থাকাটা মানে এক্সপেক্টেড না, সেটা আমি বলতেছি। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পানি বানায়, অ্যাসিড আর বেস মিললে পানি হবে। এখন যদি আমরা পানির ডিসোসিয়েশন রিয়াকশনটা দেখি, তোমরা ইকুইলিব্রিয়াম অলরেডি পড়ছো, তাই এটা সম্পর্কে তোমাদের ধারণা থাকার কথা। উভমুখী রিয়াকশন গুলা H প্লাস প্লাস OH মাইনাস, পানি এর ডিসোসিয়েশন রিয়াকশন এইটা। মানে সেকেন্ডারি ক্যাটাগরি তো সেটা তোমরা জানো আমি জানি, বাট স্টিল কেউ যদি মনে করে থাকো যে H2O হচ্ছে এইভাবে ভাঙে, মনে হচ্ছে 2H প্লাস প্লাস O2 মাইনাস, এটা হচ্ছে নর্মাল, এরকম হয় না। মানে এরকম তুমি এক্সট্রিম কন্ডিশনে অবশ্যই হয়তো কিছু করতে পারবে, বাট নর্মালি আমরা যেসব সিনারিওতে কাজ করি সবসময় পানির ডিসোসিয়েশন হয় এইভাবে। আর পানির ডিসোসিয়েশন যে এইভাবে হয় এইটা অনেক উইক একটা রিয়াকশন। মানে এইটার রিয়াকশন ফরওয়ার্ড হচ্ছে খুবই কম, আর ধরো আর ব্যাকওয়ার্ডস হচ্ছে খুবই বেশি।
আর হচ্ছে রিয়াকশন রেট, মানে সামনের দিকে রিয়াকশন রেট অনেক কম, পিছের দিকে বেশি। মানে তুমি যদি 1 লিটার পানি নাও, 1 লিটার পানিতে তোমার হচ্ছে 10⁻⁷ মোল পানি হচ্ছে এইভাবে ভাঙবে, 10⁻⁷ মোল শুধু এগুলোয় পরিণত হবে। বাকি পানিটা হচ্ছে H2 আকারেই থাকবে। তো এইটা হচ্ছে একটু মাথায় রাখার বিষয়, যে পানি নর্মালি এই আকারে থাকে, যেহেতু ধরো তুমি যদি নর্মাল H+ আর OH- ছেড়েও দাও, ওগুলা র্যাপিডলি পানি ফর্ম করবে। মানে যে কোনো সিনারিওতে সামনে আমরা যখন আলোচনা করব, যদি চান্স থাকে যে H+ আর OH- আসছে, তখনই পানি ফর্ম হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যাবে। কারণ পানির, ধরো পানির এটা অলমোস্ট হচ্ছে এরকম, অলমোস্ট এইটাই। ধরো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা খুব ছোট, অল্প পরিমাণ পানি শুধু H+ আর OH- আকারে বিরাজ করে, বাকিটা হচ্ছে পানি হয়ে যায়, মানে H2 আকারে থাকে। তো এইটা হয়ে গেল। এবার আসো আমরা যদি দেখি, মানে আলোচনাটা আসে কোথা দিয়া, H2O থেকে হয় হচ্ছে H+ OH-। এই দুইটা জিনিস যেহেতু হয় আর এই দুটা মিলে পানি ফর্ম করে, তো আমরা এই দুটাকে একটা আরেকটার অপোজিট হিসাবে অ্যাসোসিয়েট করতে পারি। এগেন এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে একটা আরেকটার অপোজিট। ধরো আমরা, মানুষ নর্মালি দেখে যে আগুন থাকে, আগুনের উপরে পানি ঢেলে দিলে আগুনটা নিভে যায়। তো এই জন্য দেখবে অ্যানশিয়েন্ট টাইমস থেকে মানুষ হচ্ছে পানি আর আগুনকে একটা আরেকটার অপোজিট হিসাবে অ্যাসোসিয়েট করে আসতেছে, যে আগুন একদিকে পানি একদিকে। সুপার হিরো মুভিগুলোতেও দেখবা যে আগুন আর পানি অপোজিট, কারণ এই দুটা মিলে কি নিউট্রাল একটা জিনিস তৈরি হয়, আগুনটা নিভে যায়। এই জন্য মানুষ হচ্ছে এই দুটাকেও বিপরীত ধর্মী, H+ আর OH- কে আফটার অল অ্যাসোসিয়েট করলো বিপরীত প্রপার্টি যুক্ত জিনিস হিসাবে। এবার বিপরীত প্রপার্টি যুক্ত জিনিসের নাম দিতে হবে। প্রথম কথা হচ্ছে H+টা আসে হচ্ছে অ্যাসিড থেকে, আর OH- টা আসে হচ্ছে বেস থেকে। মানে ধরো H+ আর OH- দুইটা দেখবে H+টা কি, H+ হচ্ছে আসলে একটা প্রোটন, সিঙ্গেল একটা প্রোটন। এর সিঙ্গেল একটা প্রোটন পাওয়া কিন্তু খুব রেয়ার। স্পেশালি আমরা, ধরো তোমরা ইকুইলিব্রিয়াম ক্লাসে প্রবাবলি পাইছো যে শুধু H+ কখনো থাকেও না। H+ পানির সাথে বিক্রিয়া করে নর্মালি H3O+ বানায়, কারণ একটা H+ এর ছোট একটা প্রোটন, এটা থাকা খুব রেয়ার, কারণ এটার চার্জ ডেনসিটি খুব বেশি, আর অনেক ঝামেলা আছে। বাট যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে পানির সলিউশনে এসে এগুলা ভাঙে। বাট আমরা কি সবকিছু পানির সলিউশন হিসেবে রাখি? আমাদের অ্যাসিড আর বেস গুলা অনেকগুলা সলিড আছে, অনেকগুলো হয়তো লিকুইড আছে। তো সেই জিনিসগুলা, অ্যাসিড আর বেস হচ্ছে মূলত এমন কেমিক্যালস যেইগুলা H+ আর OH- দিবে, মানে যেগুলো থেকে H+ আর OH- পাওয়া যায়। ধরো, আচ্ছা, তো এইটা হচ্ছে আমরা ফার্স্ট মতবাদে চলে আসছি বলতে গেলে। ফার্স্ট মতবাদটা এইটাই, ফার্স্ট থিওরি অ্যাসিড বেস নিয়ে হচ্ছে আরহেনিয়াসের থিওরি। আরহেনিয়াস লোকটা হচ্ছে এই কথাটাই বলছে, অবভিয়াস, মানে বেসিক্যালি তোমার যে যেই কেমিক্যাল গুলা পানিতে রিয়াক্ট করে, মানে পানিতে দিলে, মানে ধরো সাম কেমিক্যাল তুমি নিলা প্লাস পানি দিলা, তখন হচ্ছে পানির সংস্পর্শে, বা এটাকে আরেকভাবে বলা যায় কেমিক্যাল যখন অ্যাকুয়াস হবে, পানিতে দ্রবীভূত করবা, তখন হচ্ছে কেমিক্যালটা কোনো একটা আয়ন, নেগেটিভ আয়ন প্লাস একটা H+ দিবে পানির মধ্যে, মানে পানিতে ডিজলভ থাকা অবস্থায়। মানে এই কেমিক্যালটা পানিতে ডিজলভ হলে H+ দিচ্ছে, এই জন্য এই কেমিক্যালটাকে আমি নাম করবো অ্যাসিড। মানে ও অ্যাসিড বলে ডাকছে এইসব কেমিক্যালকে যেগুলো পানিতে H+ দিচ্ছে। কেমিক্যালটা কিরকম সেটা ম্যাটার করে না। তো কিন্তু কেমিক্যালটা, মানে অ্যাজ লং অ্যাজ কেমিক্যালটা পানিতে H+ রিলিজ করতেছে, ততক্ষণ পর্যন্ত কেমিক্যালটাকে আরহেনিয়াস অ্যাসিড বলে ডাকতেছে। এর একটা কমন ফর্ম লেখা যায়, ধরো HA, এখানে এ হচ্ছে H+ বাদে বাকি যে কোনো কিছু, আর H+ হচ্ছে জাস্ট H+। তো এখান থেকে আসে হচ্ছে H+ প্লাস A-। এটা নিয়ে পরে আরো কথা বলবো। আর বেস হচ্ছে ওর মতে জাস্ট BOH, এরকম কিছু যাদের সাথে একটা OH গ্রুপ থাকবে, সেটা যখন পানিতে ভাঙবে অ্যাকোয়াস। আচ্ছা, আর অ্যাসিড বেসে আসার পরে তোমাদের অ্যাকোয়াস আর এগুলো লেখা নিয়ে একটু সতর্ক হইতে হবে, এগুলো তোমাদের লিখতে হবে, কারণ
বিশেষ করে দেখবা যে H2SO4 একটা অনেক মারাত্মক অ্যাসিড, এটা তোমরা জানো। এটা যখন লিকুইড থাকে তখন কিন্তু অলমোস্ট কোনো ডিসোসিয়েশন হয়ই না। এই জন্য একদম সলিড H2SO4 তেমন কিছু করেও না। যদিও ও অ্যানহাইড্রাস থাকে, মানে অ্যানহাইড্রাস না, কি বলে, হাইড্রোফিলিক থাকে অনেক, প্রচুর। ধরো ওর পানি পাইলেই বা যে কোনো কিছু পাইলেই পানি টেনে নিয়ে যায়, বাট ও অ্যাসিড না। এইটা অ্যাসিড হিসাবে অ্যাক্ট করে না। অ্যাসিড হিসাবে অ্যাক্ট করে এইটা অ্যাকোয়াস, যেটা মানে পানিতে ডিজলভ হইলে এটা অ্যাসিড হিসাবে অ্যাক্ট করে। এটার আরো কারণে আসতেছি, বাট আরহেনিয়াসের মতবাদটা আশা করি ক্লিয়ার হয়েছে। আরহেনিয়াসের মতবাদ হচ্ছে যেটা পানিতে ডিজলভ হওয়ার পরে অ্যাসিড এইচ প্লাস দেয় সেটা অ্যাসিড, যেটা পানিতে ডিজলভ হওয়ার পরে ও এইচ মাইনাস দেয় সেটা হচ্ছে বেস। এখন নট নেসেসারিলি পানি, পানি হচ্ছে বেস্ট কেস সিনারিও, ইউনিভার্সাল সলভেন্ট, তাই পানি নিয়ে সবাই কথা বলে। বাট যে কোনো কিছুতে ডিজলভ হওয়ার পরেই যদি এটা এইচ প্লাস প্রডিউস করে তাহলে এটা অ্যাসিড, নট নেসেসারিলি পানি। যদি তুমি তেলের মধ্যে রিয়াকশন ঘটাইতে সক্ষম হও তাইলে এটা, তেল নিজেও কিন্তু ফ্যাটি অ্যাসিড, মানে এক টাইপের অ্যাসিড, এটা এইচ প্লাস দেয় বা অন্তত অ্যাসিডিক। এবার আসো, অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে ওএইচ মাইনাস দেয় না ডাইরেক্টলি, বাট ওগুলা নেয়। মানে নেয় বলতে কি, নেয় না আর কি, মানে যেভাবে বলতে যাচ্ছে, তোমার বেসের মূল কাজটা কি চিন্তা করো। বেসের মূল কাজ হচ্ছে ওএইচ মাইনাস প্রডিউস করা। এই ওএইচ মাইনাসটা আসলে কি করে, ওএইচ মাইনাসটা একটা এইচ প্লাসের সাথে রিয়াক্ট করে পানি বানায়। তার মানে ধরো তুমি দুইভাবে চিন্তা করতে পারতা। হয় চিন্তা করতে পারতা যে অ্যাসিড গুলা বেসকে প্রশমিত করে, বা হচ্ছে বেস গুলা অ্যাসিডকে প্রশমিত করে। দুটো একটা একটাকে প্রশমিত করে, নিউট্রিলাইজ করে। বাট চিন্তাটা বেস এর সাপেক্ষে না করে অ্যাসিডের সাপেক্ষে করছে ব্রনস্টেড। তোমার হচ্ছে ব্রনস্টেড বানানে ঝামেলা হইতে পারে, হওয়ার কথা না। ব্রনস্টেড আর লাউরি দুইজন মিলে হচ্ছে আলোচনা করছে, আলোচনা না আর কি, দুজন মিলে ডিসকভার করছে। দুজন আদৌ মিলে করছে না ইন্ডিপেন্ডেন্টলি করছে আমি জানি না, বাট থিওরিটাই দুইজনের নাম আছে, তো দুজনেরই এখানে অবদান আছে। তো এই দুজন হচ্ছে এইচ প্লাস এর রেসপেক্টিভে চিন্তা করছে। ওরা হচ্ছে এইচ এর সাপেক্ষে চিন্তা করা বাদ দিছে, ওইচ মাইনাসের সাপেক্ষে। ওরা কি বলছে, এইচ প্লাস যে নিবে, যেই কেমিক্যালটা এইচ প্লাস ছাড়বে, ধরো একটা কেমিক্যাল হচ্ছে থেকে এইচ প্লাস ও দিবে, তাহলে এই কেমিক্যালটা হচ্ছে অ্যাসিড। আর এইচ প্লাস একটা কেমিক্যাল রিসিভ করবে, তাহলে হচ্ছে বেস। এখন জিনিসটা চিন্তা করো, তুমি যদি এইভাবে দেখো যে ধরো একটা রিয়েকশন আমরা অনেকে জানি HCl প্লাস NaOH, এইটা হচ্ছে আগেরটার সাথে বেশি যায়। এইটা রিয়াক্ট করে কি হয়, H2O প্লাস NaCl, এটা হচ্ছে একটা সল্ট, এটা হচ্ছে পানি। এখন এইটাকে তুমি দুইভাবে চিন্তা করতে পারো। একটা চিন্তা করতে পারো যে এই HCl একটা H প্লাস রিলিজ করছে, NaOH একটা OH মাইনাস রিলিজ করছে, দুইটা মিলে হচ্ছে পানি তৈরি হয়েছে, যেটা হচ্ছে আর্হেনিয়াসের মতবাদ। বা তুমি আরেকভাবে চিন্তা করতে পারো যে এই এইচ প্লাসটা NaOH রিসিভ করছে, NaOH রিসিভ করার পরে তারপরে হচ্ছে ও একটা পানি প্রডিউস করছে, বাট আফটার অল এই এইচ প্লাসটাও রিসিভ করতে হয়েছে। এটার আরেকটা বেটার এক্সাম্পল হচ্ছে ধরো ইসে যদি OH মাইনাসটা প্রমিনেন্ট না হয়, ধরো HCl অ্যাকোয়াস দুইটা, এটার সাথে যদি সোডিয়াম অক্সাইড দাও তুমি, সোডিয়াম অক্সাইড এই জিনিসটা দেখবা কি Na2O, কারণ সোডিয়ামের যোজনী এক, অক্সিজেনের দুই। তো সোডিয়াম অক্সাইড HCl এর সাথে রিয়াক্ট করলে সোডিয়াম অক্সাইড কিন্তু নিজেও কোনো OH মাইনাস নাই, বাট স্টিলও রিয়াক্ট করতে পারে। রিয়াক্ট করে 2H2, না রিয়াক্ট করে হচ্ছে H2O প্লাস 2NaCl বানায়। এবার দেখো, এবার কিন্তু H প্লাসটা সোডিয়াম অক্সাইড রিল একদিক দিয়ে চিন্তা করতে গেলে ও ই করছে, কি বলে, ও অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করার পরে হচ্ছে ও বানাইছে পানি আর সল্ট। তো এবার হচ্ছে আমরা ধর আমাদের মূল কাজ পরে আমরা দেখবো এই ফরম্যাটটা নিয়েই, আর্হেনিয়াসের মতবাদ নিয়েই আজকে আলোচনা সীমাবদ্ধ থাকবে। বাট ধরো ব্রনস্টেড লাউরি মতবাদটা দেখাই দিছি, এটা নিয়ে অত ডিটেলসে যাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের প্রবলেম সলভিং যেগুলো আজকে দেখাবো সেগুলোর জন্য এটা নেসেসারি না। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা
থার্ড যে থিওরিটা, এটা হচ্ছে লিউইস অ্যাসিড বেস থিওরি, মানে লিউইস অ্যাসিড বা লিউইস বেস বলে এগুলাকে। তখন হচ্ছে আমরা দেখবো যে লিউইস অ্যাসিড বা লিউইস বলতে আসলে লুইস বেস বলতে কি বোঝায়। ধরো এ হচ্ছে ইলেকট্রনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করছে, এইচ প্লাস আর এই হাইড্রোজেন অ্যাটমের উপরে ভিত্তি করে চিন্তা না করে। কিরকম, ধরো একটা বেস কি করে, একটা এইচ প্লাস রিসিভ করে, এইচ প্লাস রিসিভ করে নিউট্রাল কিছু একটা বানায়, যে কোনো কিছু। এইচ প্লাস রিসিভ করা আসলে কেমিক্যাল অর্থ কি, একটা জিনিসকে রিসিভ করার অর্থ কিন্তু বন্ড তৈরি করা। এখন এইচ প্লাস এর কথা চিন্তা করো, এইচ প্লাস এর বাইরে কোনো ইলেকট্রন নাই। তো এইচ প্লাস এর সাথে তোমার বন্ড গঠন করতে হলে সবগুলো বন্ডে আমরা জানি দুইটা ইলেকট্রন থাকে, একটা পেয়ার অফ ইলেকট্রন থাকে যে কোনো বন্ডে। তো চিন্তা করো একটা এইচ প্লাস এর নিজের কোনো ইলেকট্রন নাই, তো এইচ প্লাস এর সাথে বন্ড গঠন করতে হইলে বা ওকে অ্যাবজর্ব করতে হলে তোমার নিজেরই দুইটা ইলেকট্রন দিয়ে একটা বন্ড গঠন করতে হবে। ধরো এই দুইটা ইলেকট্রন দিয়ে তুমি শেয়ার করলা, তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন যেটা বন্ধন, তো ধরো আয়নিক আছে, সমযোজী আছে, আর সন্নিবেশ সমযোজী আছে। সন্নিবেশ সমযোজী হচ্ছে ইলেকট্রন শেয়ার করে, বাট শেয়ার করা ইলেকট্রন দুটোই যে কোনো একটা মলিকিউল দেয় বা যে কোনো একটা কোয়ান্টিটি দেয়, আর একটা হচ্ছে আরেকটার কোনো ইলেকট্রন থাকে না। তো চিন্তা করো এরকম তোমার হচ্ছে অ্যামোনিয়ার কথা চিন্তা করো, অ্যামোনিয়া প্লাস ধরো পানি, এটা হচ্ছে হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এইটা হচ্ছে আবার ভাঙে NH4 প্লাস প্লাস OH মাইনাস। তো তো এই জিনিসটাকে আমি চাইলে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ধরো NH3 যেটা, নাইট্রোজেনের চারপাশে আমরা জানি 5টা ইলেকট্রন আছে, ধরো 4টা আঁকছি, পরে একটা এক্সট্রা ছিল ওটার সাথে জোড়া লাগাই দিছি, এবার তিনটার সাথে হাইড্রোজেন যুক্ত হয়। ধরো এই একটা আর এইখানে আরেকটা, এই একটা লোন পেয়ার ইলেকট্রন থাকে বা মুক্ত জোড় যেটা, যেটা অলরেডি কোনো বন্ডের সাথে যুক্ত নাই, এই পেয়ারটা আর একটা হাইড্রোজেন প্লাস অ্যাটমের বাইরে দেয় ইলেকট্রন জোড়া, তাইলে হচ্ছে এখন কি হয় ওভারঅল দেখো, এখন হচ্ছে এন, এইখানে একটা এইচ, 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 ধরো এই ইলেকট্রন এখানে দুইটা আছে, একটা যদি এই হাইড্রোজেনের আর একটা নাইট্রোজেনের চিন্তা করো, তাহলে নাইট্রোজেনের কিন্তু একটা কমে গেছে, আগে ওর ছিল 5টা, এখন ওর আছে 4টা। 4টা না আসলে, মানে ধরো এখন ওর সাইড আছে 4টা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, তোর নিজের দিকে আছে 4টা, হাইড্রোজেন 4টার দিকে আছে 4টা। কিন্তু নাইট্রোজেনের নিউট্রাল যেটা নাইট্রোজেন জিরো, ওইটার পাশে থাকে 5টা, এখন ওর পাশে আছে 4টা, তো নাইট্রোজেনটা পরে প্লাস চার্জটা ধারণ করে, মানে প্লাস চার্জটা আগে হাইড্রোজেনের ফোকাস ছিল, এখন হচ্ছে নাইট্রোজেনের ফোকাসড। তো পুরা জিনিসটা হচ্ছে তখন হয় অ্যামোনিয়াম আয়ন। তো ধরো লিউইস অ্যাসিড বেস মূলত এটা করে যে লোন পেয়ার ইলেকট্রন যদি তুমি দিতে পারো, যদি তুমি গিভ করতে পারো, তাইলে তুমি হচ্ছে বেস, আর যদি তুমি রিসিভ করতে পারো তো তুমি অ্যাসিড। অ্যাসিড রিসিভ কেমনে করে সেটা একটা মজার জিনিস আছে, ধরো HCl চিন্তা করো, HCl এ HCl একটা অ্যাসিড, আমরা বলছি যে ও কি করবে, একটা লোন পেয়ার ইলেকট্রন রিসিভ করবে। এখন লোন পেয়ার ইলেকট্রন রিসিভ করা জিনিসটা কিরকম, ধরো এইখানে তুমি যদি দুইটা ইলেকট্রন, বন্ডের ইলেকট্রন দুইটা, যখন H প্লাসটা চলে যাচ্ছে, তখন এক্সট্রা ইলেকট্রনটা কিন্তু Cl মাইনাসের কাছে রয়ে যাচ্ছে, মানে H প্লাস চলে গেলে যে জিনিসটা থাকে ওটা তো অ্যাসিডের পরে যে জিনিসটা অবশিষ্ট থাকে সেইটাই। তো যাই হোক তোমাদের হচ্ছে এইটা নিয়ে শুধু এইটুকু আপাতত জানলে হবে যে লোন পেয়ার ইলেকট্রন দিতে পারলে বেস আর নিতে পারলে অ্যাসিড, এটা নিয়ে পরে আরো আলোচনা হবে। তোমার হচ্ছে বিশেষ করে লোন পেয়ার দেওয়া নেওয়া নিয়ে লিগান পড়বা পরে, আরো পরে জটিল যৌগ ওগুলো আসবে, বাট আপাতত আমরা এটা জেনে রাখলাম যে দিতে পারলে নিতে পারলে। এখন হচ্ছে আমরা ম্যাথে যাব, মানে আমাদের প্রবলেম সলভিং এ যেগুলো কাজে লাগবে বেশি, সেটার জন্য আমরা প্রথমে হচ্ছে ইকুইলিব্রিয়ামের যে পড়াটা পড়ে আসছে সেখান থেকে শুরু করে একটু আগাবো। আমাদের ইকুইলিব্রিয়ামে আমরা জানি এ বি, একটা পদার্থ যদি ভেঙে এ প্লাস প্লাস বি মাইনাস হয়, ধরো সবগুলো অ্যাকুয়াস, তাহলে এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে হবে কনসেন্ট্রেশন অফ এ প্লাস
কনসেন্ট্রেশন অফ বি মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ বি। এখন দেখো এক্ষেত্রে সবগুলা হচ্ছে কি বলে সক্রিয় ভর, বা ধরো সক্রিয় ভর কনসেপ্টের সাথে আশা করি তোমরা পরিচিত। সক্রিয় ভরের ইংলিশ প্রবাবলি অ্যাক্টিভ ম্যাস, আমি শিওর না, বাট সক্রিয় ভর কনসেপ্টটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এই বিষয়টা হচ্ছে এটা আসলে ভর না, এটা বুঝে একটা জিনিসের যে জিনিসটা রিয়াক্ট করে। ধরো ইকুইলিব্রিয়াম আশা করি তোমরা পড়ে আসছো। যেমন ধরো একটা গ্যাসের ক্ষেত্রে ওর প্রেসারটা হচ্ছে যেটা আমরা ফিজিক্যালি মেজার করি, কারণ গ্যাসের কনসেন্ট্রেশনের থেকে প্রেসার মাপাটা বেশি কনভিনিয়েন্ট, তো প্রেসার দিয়ে আমরা ইকুইলিব্রিয়াম হিসাব করি গ্যাসের। আবার অ্যাকোয়াস কোনো জিনিসের হচ্ছে আমরা কনসেন্ট্রেশন দিই, কারণ সেটা পানিতে দ্রবীভূত থাকে, তো এটার কনসেন্ট্রেশন কত মোল পার লিটার ওইভাবে হিসাব করতে সুবিধা। তো ধরো আমরা একটা জিনিসকে যেভাবে হিসাব করি সেটা হচ্ছে ওই সলিউশনে বা ওই মিক্সচারে ওই জিনিসটার প্রেজেন্সকে সিগনিফাই করে যে কোয়ান্টিটিটা, এটা হচ্ছে ওর সক্রিয় ম্যাস। কিরকম, ধরো হচ্ছে এক্ষেত্রে আমরা সবগুলা কনসেন্ট্রেশন ইউজ করছি, কনসেন্ট্রেশন ইউজ করার কারণে এটা আমরা কেসি বলি। আর কেপি ইউজ করলে আমরা শুধু প্রেসার ইউজ করতাম, ধরো পার্শিয়াল প্রেসার অফ এ প্লাস পার্শিয়াল প্রেসার অফ বি মাইনাস বাই ভাগ হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ এ বি। এখন আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে যে তোমরা কেসি কেপি না বললে র্যান্ডম একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিতে পারো, সেখানে পার্শিয়াল প্রেসার অফ গ্যাস ইনটু কনসেন্ট্রেশন অফ হচ্ছে অ্যাকোয়াস সলিউশন ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ গ্যাস ইনটু কনসেন্ট্রেশন অফ অ্যাকোয়াস সলিউশন, এরকম কম্পাউন্ড জিনিস লিখতে পারবা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের জন্য। সেটা কেসি বা কেপি বলে আইডেন্টিফাই করতে পারবা না, বাট তুমি চাইলেই একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে এগুলা লিখতে পারো। এগুলা লিখলেও এটা একটা ভ্যালিড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে। এটার ইউনিটটা শুধু তুমি সিগনিফাই করে নিবা তাইলে হবে। কেন? কারণ ধর আমরা জানি যে পি ভি ইকুয়ালস টু এন আর টি, তো পি ইকুয়ালস টু এন বাই ভি আর টি। এখন এন বাই ভি হচ্ছে আবার কনসেন্ট্রেশন, তো পি ইকুয়ালস টু সি আর টি। দেখো আর টি একটা নির্দিষ্ট সিনারিওতে কনস্ট্যান্ট থাকে মোস্ট অফ দ্য টাইম, গরম করলে বা ঠান্ডা না করলে, আর তো কনস্ট্যান্টই। মানে পি আর সি এ দুটার মধ্যে ধরো পি ডিভাইডেড বাই সি হচ্ছে আর টি, যেটা একটা কনস্ট্যান্ট। তার মানে চাইলেই তুমি যে কোনো একটা ইকুয়েশনের একটা কনসেন্ট্রেশনকে আর টি দিয়ে গুণ দিয়ে এই পার্টটাকে পার্শিয়াল প্রেসার অফ ভি মাইনাস লিখে দিতে পারো, তাহলে এই সাইডেও আর টি গুণ হবে। গুণ হইলে সমস্যা মানে গুণ হইলে নোটিসেবল যে বিষয়টা সেটা হচ্ছে যে কেসি নিজে একটা কনস্ট্যান্ট ছিল, আরটিও কনস্ট্যান্ট, এই দুটা গুণ হয়ে আবার নতুন একটা কনস্ট্যান্টই তৈরি করতেছে। তো অ্যাজ লং অ্যাজ জিনিসটা কনস্ট্যান্ট আছে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার কনভিনিয়েন্ট ওয়েতে অ্যাক্টিভ ম্যাস ইউজ করতে পারবা। এবার আসো আমরা ইকুইলিব্রিয়ামের জন্য অ্যাসিডের ইকুইলিব্রিয়ামটা লিখি। ধরো আমরা এইচ এ এরকম একটা অ্যাসিড চিন্তা করি, ধরো এখানে হতে পারে এইচ সি এল বা এইচ সি ও ও এইচ বা CH3 COOH, এই এইচটা ধরো এইচ বাদে বাকি যে পার্ট গুলা ওই সবগুলা হচ্ছে এখানে আমরা এ হিসাবে রিপ্রেজেন্ট করতেছি, যে এ বাদে কেমিক্যালের যে পার্ট আছে ওগুলা মানে এইচ প্লাস বাদে বাকি যে পার্ট গুলো আছে ওগুলো হচ্ছে এ, আর এইচ হচ্ছে আমাদের অ্যাসিড। তো সেইটা ডিসোসিয়েট হয় হয়ে তৈরি করে এইচ প্লাস প্লাস এ মাইনাস। এখন যদি আমরা অ্যাকোয়াস সলিউশন চিন্তা করি তাইলে আমরা দেখি যে ধরো এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন এ মাইনাস এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এইচ এ এর কনসেন্ট্রেশন। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে ধরো আমরা কিভাবে চিন্তা করব, ধরো অ্যাসিডের ইকুয়েশনটাতে ইকুইলিব্রিয়াম যে কনস্ট্যান্ট এইটার আলাদা একটা নাম আছে, এটার নাম হচ্ছে কে এ দিয়ে প্রকাশ করে। এটা বুঝাইতে যে হচ্ছে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এখন ধরো এরকম সিমিলার একটা কাজ আমরা করতে পারি বেসের ক্ষেত্রে। ধরো বেসের জন্য অত এক্সপ্লেনেশন লাগবে না, ধর আশা করি সবাই বুঝতেছি এই পার্ট গুলো।
তো এগুলো হচ্ছে তোমাদের আগে থেকে জানার কথা, ইকুইলিব্রিয়াম যেহেতু বলছো তো এগুলো বুঝতে এখন অসুবিধা হওয়া উচিত না। তো বিশের জন্য সেম একটা লিখতে পারবা, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ও এইচ মাইনাস বি ও এইচ, এইটাকে আমরা কেবি বলে আইডেন্টিফাই করি। এখন ধরো একটা মজার পার্ট আছে, এর আগে ওইটা পরে আসি। এখন হচ্ছে আমরা এর পরে আগানোর আগে আমরা পিএইচ টপিকটা নিয়ে একটু আলোচনা করে যাব। প্রথম কথা হচ্ছে আমরা একটু আগে আলোচনা করছিলাম এই রিয়াকশনটা নিয়ে, যে এইচ টু ও হচ্ছে ভাঙে এইচ প্লাস আর ও এইচ মাইনাসে, এই দুইটাতে। তো যেহেতু এইচ টু এই দুইটাতে ভাঙে, তো এইচ টু ওর একটা তুমি চাইলে লিখতে পারবা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা হবে এইচ প্লাস প্লাস ও এইচ মাইনাস ভাগ এইচ টু। আচ্ছা এইচ প্লাস কি লিখছে এটা দেখো, এইখানে একটা ইম্পর্টেন্ট দেখার বিষয় হচ্ছে যে এই কনসেন্ট্রেশনটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর এই ভ্যালুটা আমরা এখন বের করে দেখাবো যে কেন কনস্ট্যান্ট। তো কনসেন্ট্রেশন বলতে আমরা কি বুঝি? কনসেন্ট্রেশন অফ এইচ টু ও বলতে বোঝাই হচ্ছে কত মোল এইচ টু ও থাকে এক লিটারে, মোল পার লিটার কত। তো আমরা এই ইউনিটটাকে ভাঙতে পারি, মোল পার লিটার বের করার জন্য আমরা লিখতে পারি মোল পার গ্রাম ইনটু গ্রাম পার লিটার। এইটা কেন লিখছি, কারণ আমরা এই আলাদা আলাদা দুইটা কোয়ান্টিটি জানি। যেমন ধরো পানি হচ্ছে এইচ টু ও, তো দুইটা হাইড্রোজেন প্লাস একটা অক্সিজেন 18, পানির অ্যাটমিক মাস 18, মানে 18 গ্রাম পানিতে 1 মোল পানি আছে। তো আমরা তাহলে এটার উল্টাই দিতে পারি 1 মোল পানি ডিভাইডেড বাই 18 গ্রাম পানি ইন্টু 1000 গ্রাম পানি ডিভাইডেড বাই 1 লিটার পানি। মানে কি বলতে চাচ্ছি আসলে, ধরো আমি এখানে বলতেছি যে গ্রাম গ্রাম কাটা যাবে, মোল পার লিটার থাকবে, বাট আমি হিসাব করার সময় উপরে আমি 1 মোল নিচে 1 মোলে কত গ্রাম সেটা লিখতেছি যেন একটা আরেকটার সাথে রিলেটেবল হয়। তাহলে তুমি যখন লিখবা যে 1 কেজি অফ ওয়াটার ডিভাইডেড বাই 1 লিটার অফ ওয়াটার, তখন তুমি মানে অ্যাপ্রক্সিমেটলি সেম জিনিস বলতেছো, কারণ হচ্ছে 1 কেজি করেসপন্ড করে 1 লিটার পানির সাথে। তো সেখান থেকে আমরা পাই যে পানির কনসেন্ট্রেশন হচ্ছে 1000 ভাগ 18 মোল পার লিটার, মানে এই নাম্বারটা যত, এই নাম্বার, আচ্ছা নাম্বারটা আমি হিসাব করি। ধরো 500 ভাগ 9, 500 ভাগ 9 হবে হচ্ছে 5, 500 ভাগ 9 হচ্ছে 5, 45, 50 আবার 5, 45 আবার 5, 5 5 করে দাও, 55.55, 55.55 মোল পার লিটার থাকবে হচ্ছে পানি প্রতি, মানে এই তো বুঝতে পারছো আশা করি, যে 55.55 মোল থাকবে প্রতি লিটারে পানিতে। তো এই নাম্বারটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট, পানির ক্ষেত্রে এই নাম্বারটা কখনো চেঞ্জ হবে না। একটা নির্দিষ্ট টেম্পারেচারে, একটা সার্টেন টেম্পারেচারে এই নাম্বারটা যেহেতু কনস্ট্যান্ট, তো আমরা একটা কাজ করতে পারি, এই সাইডে কে ইনটু কনসেন্ট্রেশন অফ এইচ টু ও লিখতে পারি, ইকুয়ালস টু এইচ প্লাস ইনটু ও এইচ মাইনাস। মানে মজার জিনিস দেখো, এইটা আর এইটা তুমি সবসময় জানো, যেমন এইটার ভ্যালু 55.55ই থাকবে ধরো এসটিপি তে, এসটিপি না এসএটিপি তে, মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 1 atm প্রেসারে এইটার ভ্যালু সবসময় এইটাই থাকবে। যখন তুমি এইচ টু এইটার ভ্যালুটা জানো, এইটার ভ্যালুটাও কনস্ট্যান্ট, তো এই দুটো মিলে নতুন একটা কনস্ট্যান্ট, এটার নাম বলে কে ডাব্লিউ, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ ওয়াটার বলে। তো এইটা আশা করি তোমরা বুঝতে পারছো যে পানির ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা এরকম। এখন তুমি চিন্তা করো, ধরো এইচ টু ও ছিল সাম অ্যামাউন্ট, সে এইচ টু ও যখন ভাঙবে এইচ প্লাস আর ও এইচ মাইনাসে, তখন একটা এইচ টু ধরো এক্স পরিমাণ এইচ টু ও থেকে ভেঙে এক্স পরিমাণ এইচ প্লাস হবে,
আর এক্স পরিমাণ OH মাইনাস হবে, কারণ একটা H2O থেকে একটা H প্লাস আর একটা OH মাইনাস আসে। মানে ধরো এই রেশিওটি এরকম যে ডিসোসিয়েটেড H2O is to H plus is to OH minus equals to 1:1:1। মানে একটা H প্লাস ভাঙলে একটা OH প্লাস প্রডিউস হবে, একটা OH মাইনাস প্রডিউস হবে। তো এই রেশিওটা কনসিস্টেন্ট থাকবে ওভারঅল। তো যেহেতু কনসিস্টেন্ট থাকবে, তো সেখান থেকে আমরা চাইলে এই ভ্যালুটা হচ্ছে কনসিস্টেন্ট থাকবে অ্যাজ লং অ্যাজ বাইরে থেকে তুমি H প্লাস আর OH মাইনাস না দাও। মানে যদি H2O থেকে ভেঙেই শুধু H প্লাস আর OH মাইনাস হয়, তখন এই দুটার কনসেন্ট্রেশন সেম থাকবে, কারণ একটা H2O থেকে যতগুলো H প্লাস আসবে ততগুলাই OH মাইনাস আসবে। কিন্তু তুমি যদি বাইরে থেকে এক্সট্রা কিছু H প্লাস দাও, তাহলে তোমার টোটাল সলিউশনে H প্লাস বেড়ে যাইতে পারে। মানে এটা সব সলিউশনের ক্ষেত্রে হবে এমন না, বাট পিওর ওয়াটার যেখানে পানি ছাড়া আর কিছু নাই, সেইখানে পানি ভেঙে যতগুলো H প্লাস বানাবে ততগুলো OH মাইনাস বানাবে। তো আমরা এখান থেকে ডিসিশনে আসতে পারি যে কনসেন্ট্রেশন অফ H প্লাস ইকুয়ালস টু দ্য কনসেন্ট্রেশন অফ OH মাইনাস পিওর ওয়াটারে। এইটা হচ্ছে পিওর ওয়াটারে বলে দিচ্ছি। এবার আসো KW এর যে ভ্যালুটা, এইটা হচ্ছে একটা নোন ভ্যালু, ধর তুমি মেজার করে পাইছো, এটা হচ্ছে 10⁻⁻14। এই সাইডে হচ্ছে কনসেন্ট্রেশন অফ H প্লাস, কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। যেহেতু আমরা জানি দুইটা সমান, তো সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ H প্লাস স্কোয়ার। এখন আসো আমি যদি দুই সাইডেই প্রথমে লগ নেই, লগ 10⁻⁻14 ইকুয়ালস টু লগ H প্লাস স্কোয়ার। এখন তোমরা এটা জানো যে লগ এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স এর যে কম্পোনেন্ট সেটা বাইরে চলে আসে 2 লগ এক্স। তো এটা যদি জানো তাহলে আমরা এখানে পাই যে -14 লগ 10 ইকুয়ালস টু 2 লগ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস। এখন আসো তোমার আমরা জানি যে লগ বা কি বলে ন্যাচারাল না, আর একটা আছে মানে স্বাভাবিক না, সাধারণ লগারিদম। তোমাদের বাংলা ম্যাথ বইয়ে দেখবা যে দুই টাইপের লগারিদম আছে, সাধারণ আর স্বাভাবিক। মানে তুমি লগ a টু দি পাওয়ার b লিখতে পারবা, আর দুইটা প্রচলিত, একটা হচ্ছে লগ 10 আর একটা হচ্ছে লগ ই, যেটা দিয়ে আবার লন দিয়ে প্রকাশ করে। তো যাক, আমরা লগ বলতে নর্মালি লগ 10 কি বোঝাই, মানে এই লগটা আসলে এইটাকে রিপ্রেজেন্ট করে। তো লগ যদি তুমি 10 বেস 10 দাও, এটা দিয়ে আসলে বলতে চাচ্ছ যে 10⁻⁻ কত করলে 10 হবে, রেজাল্ট হচ্ছে 1। যেহেতু 1, তো এই সাইডে থাকে -14/2 ইকুয়ালস টু লগ H প্লাস। এবার আসলে এখানে আসে -7 ইকুয়ালস টু লগ H প্লাস বা লগ H প্লাস ইকুয়ালস টু -7। এখন দেখো আমরা আসলে করতে চাইতেছি, ধরো বিজ্ঞানীরা বা কেমিস্টরা একটা কোয়ান্টিটি ডিরাইভ করতে চাইতেছিল। তাদের টার্গেট ছিল এমন একটা কোয়ান্টিটি ডিরাইভ করা যেটা থেকে আমরা কোনো একটা কিছুতে H প্লাস কত বেশি আছে বা কম আছে সেটা সম্পর্কে ধারণা করতে পারবো। এখন তারা একটা কাজ করছে, ধরো তুমি যখন হিউজ নাম্বারস নিয়ে কাজ করবা, তখন তুমি সেটাকে লগারিদমের মধ্যে দিয়ে নিলে নর্মালি স্মল নাম্বারস পাবা। ধরো তুমি এটাই বলো তোমার হচ্ছে 100 লেখা, যেই কথা সেটা নম্বরটা কত সেটা জানা। আর যদি তুমি সবসময় জিজ্ঞেস করো যে 10⁻⁻ কত করলে 100 হবে, তাহলে এইটার অ্যান্সার হচ্ছে 2। এটা আসলে লগারিদম করা। তাহলে তুমি 100টাকেও ইউজ করতে পারো, আর 10⁻⁻ কত করলে 100 হবে এটা দুইটাকে ইউজ করতে পারো। মানে তুমি যেই নাম্বারটা চাও সেইটা ইউজ করে পাওয়ার বুঝাইতে পারো অ্যাসিডের। কারণ তোমার হচ্ছে তুমি জেনে থাকলে, মানে তুমি জানলেই হবে যে কোনটা কি মিন করে। তুমি যদি জানো যে দুইটা লগারিদম করা, তাহলে তুমি সেটা অ্যান্টি লগ করে মানে 10⁻2 করে তুমি আবার অরিজিনাল ভ্যালুটা পেয়ে যাইতে পারো। মানে আমরা একটা সহজ ইকুয়েশন চাচ্ছি বা সহজ ফর্ম চাচ্ছি, যে ফর্মটাকে আমরা অ্যাকসেপ্ট করব একটা জেনারেল কোয়ান্টিটি হিসেবে, যে কোয়ান্টিটিটা কি করবে এইচ প্লাস এর পরিমাণ নির্দেশ করবে। আর এই এইচ প্লাস পানিতে যত বেশি আছে জিনিসটা তত বেশি অ্যাসিডিক হবে। তাই আমরা হচ্ছে লগারিদমের প্রশ্রয় নিই। কেন? কারণ এইচ প্লাস এর কনসেন্ট্রেশন বলতে কি বোঝায়,
যে 1 লিটারে কত মোল এইচ প্লাস আছে। এই নাম্বারটা নর্মালি হচ্ছে অনেক স্মল হয়, মানে আবার ধরো ভেরি স্মল নাম্বারও লগারিদম করলে তুমি নর্মাল নাম্বার পাবে। ধরো 10^7 রে লগের মধ্যে দিয়ে নিলে তুমি -7 পাবা, 10^7 রে লগের মধ্যে দিয়ে নিলে তুমি 7 পাবা। ধরো এই দুটি হচ্ছে মডারেটলি ইউজেবল নাম্বার, বা 10^7 মানে 0, ধরো 1-এর পরে 7টা শূন্য, আর 10^-7 মানে দশমিকের পরে 7টা ঘর পরে 1। দুইটা অনেক বেশি বড় বা বেশি ছোট। তো এই টাইপের বেশি বড় ছোট নম্বরগুলোর জন্য লগারিদম ইউজ করে তুমি ইউজেবল সুন্দর সুন্দর নাম্বার পাবা। তো এইচ প্লাস এর কনসেন্ট্রেশনও দেখবে এরকম হবে যে 5.6 ইন্টু 10^14 বা 10^20, ওই টাইপের অনেক ছোট ছোট কনসেন্ট্রেশন থাকবে। তো এখন আমরা দেখতেছি যে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন এর ভ্যালুটা আসে নেগেটিভ। নেগেটিভ কেন আসে? কারণ ভ্যালুটা অনেক ছোট, স্পেশালি 1-এর থেকে ছোট পানির ক্ষেত্রে। কারণ পানিতে হচ্ছে 1 লিটারে খুব কম পরিমাণে এইচ প্লাস থাকে, কারণ পানি কিন্তু নিউট্রাল। যদিও এইচ প্লাস আর ওইচ মাইনাস সমান থাকে, ওইটাই মেইন কারণ। স্টিল পানি হচ্ছে কম ডিসোসিয়েট হয় অনেক। ধরো তোমরা এটা জানো যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মানে কে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যত বেশি হবে তত হচ্ছে এটা প্রোডাক্টের দিকে ঝুঁকে থাকবে ইকুয়েশনটা। মানে এই টাইপের তোমার হচ্ছে আর এফ ফরওয়ার্ড রিয়াকশন আর আর বি হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন। তো সেখানে আর এফ বাই আর বি এইটার একটা ফর্ম হচ্ছে তোমার কে। তো আর এফ এর ভ্যালু যদি বেশি হয় তাহলে কে এর ভ্যালু বেশি হবে। আর আর ফরওয়ার্ড বেশি মানে কি, মানে বিক্রিয়ার সামনের দিকে বেশি যাচ্ছে, মানে প্রোডাক্ট বেশি থাকবে। আর আর ব্যাকওয়ার্ডস যদি বেশি হয় তাহলে এই পুরোটার ভ্যালু কম হবে। আর আর ব্যাকওয়ার্ডস বেশি হওয়া মানে কি, রিঅ্যাকটেন্ট বেশি আছে বা রিএজেন্ট বেশি আছে। তার মানে কে এ যদি বেশি হয় তাইলে আমার উৎপাদ বেশি বা প্রোডাক্ট বেশি থাকবে সলিউশনটাতে, আর রিঅ্যাকটেন্ট কম থাকবে। আর কে এ যদি কম হয় তাহলে আমার বিক্রিয়ক বেশি থাকবে। তো আমাদের এখানে দেখো 10^14 হচ্ছে কে ডাব্লিউ, এটা খুবই কম। যেহেতু খুবই কম, তার মানে আমাদের উৎপাদ থাকবে খুব কম। কারণ আমরা একটা মানে কেমিস্টরা হচ্ছে দেখছি, যেহেতু আমরা সবসময় কেমিস্ট্রিতে যখন হিসাব নিকাশ করি তখন আমরা বেশি নিতে চাই না। কারণ তুমি কখনো 3 মোল মানে 3 মোল পার লিটার এত কনসেন্ট্রেটেড সলিউশন নিয়ে কাজ করবে না, কারণ বিপদ আছে। তুমি অনেক হাই কনসেন্ট্রেশন অ্যাসিড নিয়ে কাজ করতে গেলে তোমার চামড়া ছিদ্র হয়ে যাবে বা হাতে লাগলে হাত পুড়ে যাবে। এই জন্য নর্মালি আমরা অনেক পাতলা সলিউশন নিয়ে কাজ করি। তোমরা স্কুলের ল্যাবে বা অন্য কোথাও ল্যাবে গেলে দেখবা যে সবসময় দেখা যায় ডাইলিউটেড ডাইলিউটেড এইচ প্লাস, ডাইলিউটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, সবকিছু ডাইলিউটেড থাকে। তো যেহেতু ডাইলিউটেড থাকে, তো আমাদের বেশিরভাগ সময় ভ্যালুটা নেগেটিভ আসবে। কিন্তু নেগেটিভ ভ্যালু কারো পছন্দ না, এই জন্য আমরা করছি কি এই সাইডে মাইনাস নিচে একটা মাইনাস লগ এইচ প্লাস, এই সাইডে আসছে 7, সুন্দর ভ্যালু আসছে। তার মানে আমরা দেখছি যে আমাদের মূল যে কোয়ান্টিটি সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, কত বেশি কত কম। মানে আমরা এইচ প্লাস এর কোয়ান্টিটিটা দিয়ে আমরা আইডিয়া পাবো যে সলিউশনটা কত অ্যাসিডিক বা কত কম অ্যাসিডিক। কিন্তু আমাদের এইচ প্লাস এর ভ্যালুটা অনেক উদ্ভট হয়, এরকম হয় দেখতে, উইয়ার্ড হয়। এই জন্য আমরা এইচ প্লাস কে কোন একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে একটা সুন্দর নাম্বারে ফর্ম করব, যেই নাম্বারটাকে আমরা সবসময় ইউজ করতে পারবো, টাইম কম লাগবে, দেখতে ভালো লাগবে। এই জন্য হচ্ছে আমরা এই ফরম্যাটটা করতেছি। এই ফরম্যাটটা মানে পুরো প্রসেসটাকে আমরা পিএইচ বলে আইডেন্টিফাই করি, ইকুয়ালস টু মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস। মানে মোস্ট অফ দা টাইম তুমি দেখবা পি এ বা এরকম কিছু যদি থাকে, পি এর পরে কোনো কোয়ান্টিটি, যেটা বোঝায় মাইনাস লগ ওই কোয়ান্টিটি। তো এটা হচ্ছে একটা শর্ট ফর্ম, মাইনাস লগ বারবার লেখার থেকে একবারে পি লিখে দিলেই হয়। তো এইটাকে আমরা পিএইচ বলে আইডেন্টিফাই করতেছি জাস্ট কারণ এটা কনভিনিয়েন্ট। এটা করলে আমাদের ভ্যালুগুলো অনেক সোজা আছে। আর আমরা পরে দেখবো একটু যে লাভও আছে, সে লাভটা হচ্ছে আমরা এখন চেক করবো যে পিএইচ এর এইভাবে লেখার কারণে বেনিফিট গুলা কি কি হয়। আচ্ছা, তো এখন আমরা আলোচনা করব পিএইচ এর বেনিফিট গুলা কি কি সেটা নিয়ে। তো ধরো নর্মালি কোনো একটা সলিউশনে, ধরো এটার মধ্যে আমার সলিউশন আছে, এই সলিউশনে হয়তো সলিউশনটা নিউট্রাল হইতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম নিউট্রাল হওয়া রেয়ার। হয়তো সলিউশনটা অ্যাসিডিক হবে বা বেসিক হবে। তো সলিউশনের আমি কনসেন্ট্রেশন মাপবো। কনসেন্ট্রেশন হচ্ছে এইচ প্লাস আর ও এইচ মাইনাস এর কনসেন্ট্রেশন, এই দুইটার কনসেন্ট্রেশনের গুণফল সবসময় হচ্ছে তোমার কে ডাব্লিউ এর সমান হবে।
কেডাব্লিউ এর সমান কেন হবে এটা একটু বলি। ধরো H2O, এইটা ভেঙে হচ্ছে H প্লাস প্লাস OH মাইনাস। তো এখন আমি বলছিলাম যে যদি H প্লাস তুমি একটু বেশি দাও তাইলে সলিউশনে H প্লাস আর OH মাইনাস সমান থাকবে না। বাট সমান না থাকলেও এই দুটার গুণফল সবসময় সমান থাকবে। কেন? কারণ ধরো তুমি এক্সট্রা একটু H প্লাস দিলে সেই এক্সট্রা H প্লাসটা কিছু OH মাইনাস নিয়ে সেটা হচ্ছে H2O বানাবে। ধরো এখানে ছিল হচ্ছে, ধরো আগে ছিল 4x4, যেটা বানাইতে হচ্ছে 16। তো এখন হচ্ছে তুমি ধরো এইটার সাথে আরো 2 অ্যাড করছো, ধরো 4x2 অ্যাড করছো, 4+2, এইখানে তো 4ই আছে তাই না? তো এই জিনিসটা পুরাটা কিছু রিয়াক্ট করে হচ্ছে এই সাইডে চলে যাবে, মানে 4+2 হচ্ছে তো 6। তো এই সাইডে 6 থেকে কিছু কমবে, আর এই সাইডে আগে যে 4 ছিল সেই 4 থেকে কিছু কমবে, কমে এমন পরিমাণে এসে থামবে যেন গুণফলটা স্টিল 16ই থাকে, যেটা হচ্ছে কেডাব্লিউ। না না, আমি বলতে চাচ্ছি যে ইকুইলিব্রিয়াম এভাবেই কাজ করে। ধর ইকুইলিব্রিয়ামে আমরা রিঅ্যাকটেন্ট বা প্রোডাক্ট দিয়ে এইভাবে হিসাবগুলা করছিলাম। ধরো আশা করি তোমরা এই চেঞ্জটা জানো যে কোন একটা পদার্থ রিয়াকশন লিখবা আগে আইস টেবিল বলে বা ইকুইলিব্রিয়াম টেবিলও বলে। ধরো প্রথমে হচ্ছে তুমি ইনিশিয়াল দেখবা, ইনিশিয়ালি ধরো পানি ছিল কিছু অ্যামাউন্ট, তারপরে তোমার হচ্ছে এইচ প্লাস, যেটা ইনিশিয়ালি ছিল ধরো এস অ্যামাউন্ট, ওইচ মাইনাস ছিল এস অ্যামাউন্ট। তারপরে ধরো তুমি এইচ প্লাসের সাথে এস এর সাথে এ পরিমাণ যোগ করছো, তারপরে চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে হচ্ছে এটা হবে এ প্লাস এস মাইনাস এক্স, এটা হবে এস মাইনাস এক্স। এখন দেখো, মানে আমি বলতে চাচ্ছি তুমি যদি এক্সট্রা, এটা শুরুতে এস ছিল, শুরুতে এস ছিল, পরে তুমি এই অ্যামাউন্ট ঢালছো আরো অ্যাসিড এইচ প্লাস, ঢালার পরে উৎপাদ বেশি হয়ে গেছে প্রোডাক্ট, তো প্রোডাক্ট বেশি হলে কি রিয়াকশন উল্টা দিকে একটু যাবে, উল্টা দিকে গিয়ে কি হবে, স্টেবিলাইজ হবে, আবার ইকুইলিব্রিয়ামে আসবে। এখন আমি বলতেছি যে এমন ভাবে ইকুইলিব্রিয়ামে আসবে যেন আসার পরে কনসেন্ট্রেশন গুলো ফাইনালি এমন একটা স্টেজে পৌঁছাবে যেন গুণফলটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সমান থাকে। এখন দেখো আমি এইটার ইনিশিয়াল একটু বেশি এটার কম, বাট চেঞ্জটা আমি সমান লিখছি, দুটাই মাইনাস এক্স পরিমাণ কমতেছে। কেন? কারণ যখন এইচ প্লাস আর ওএইচ মাইনাস মিলে পানি ফর্ম করবে, তখন যতগুলো এইচ প্লাস পানি বানাবে ততগুলো ওএইচ মাইনাস আসবে, মানে একটা এইচ প্লাসের জন্য একটা ওএইচ মাইনাস আসবে। সেজন্য এভাবে লিখছি। তো তোমরা ওই পার্টে লিখতে পারো যে এ প্লাস এস মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স। এইটা হচ্ছে আফটার অল আমি বোঝাতে চাচ্ছি যে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন পরবর্তীতে যখন এটা স্টেবিলাইজড হয়েছে কিছু ব্যাকওয়ার্ড আসার পরে স্টিল হচ্ছে তোমার কেডাব্লিউ থাকবে। তো এইখান থেকে পরে তুমি সলভ ফর এক্স করবা, কারণ তুমি এ জানো, এস জানো, আর তুমি কেডাব্লিউ তো জানোই। তো সলভ ফর এক্স করলে তুমি পাবা যে কতটুকু অ্যাসিড হচ্ছে আবার ফেরত যাবে, তো সেখান থেকে তুমি নতুন অ্যাসিডের কনসেন্ট্রেশন ফিরে পাবা। তো এখন হচ্ছে পিএইচ এর যে লেভেলটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, তার আগে দেখো আমরা বলছিলাম যে কেডাব্লিউ এর মান হচ্ছে 10^14 আর ইকুয়ালস টু হচ্ছে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস স্কোয়ার্ড। আচ্ছা এটা আগে আমরা দেখাইছি, হ্যাঁ দেখাইছিলাম, যে তোমার তাইলে মাইনাস লগ অফ এইচ প্লাস ইজ ইকুয়াল টু 7, এটা আমরা দেখাইছিলাম। কেন এইটা দেখাইছিলাম না পিওর ওয়াটারে? পিওর ওয়াটারের প্রপার্টি কি ছিল? পিওর ওয়াটারের প্রপার্টি ছিল যে পিওর ওয়াটারের পিএইচ 7। আর এই 7 আসছে কেন? কারণ শুরুতে আমরা ধরে নিয়েছিলাম যে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আর কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস সমান, কারণ আমরা এক্সট্রা অ্যাড করে নেই, পানি থেকে যা উৎপন্ন হয়েছে দুটা সমপরিমাণ উৎপন্ন হয়েছে। বাট এখন আমরা নতুন যে সিনারিও শিখছি যে চাইলে এইচ প্লাস বা ওএইচ মাইনাস ডিফারেন্ট অ্যামাউন্ট থাকতে পারে, বাট যতক্ষণ পর্যন্ত দুইটার গুণফল সেম থাকবে ততক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়ামে থাকবে। তো সেখান থেকে আমরা এখন লিখব যে ফর এনি সলিউশন, কারণ এখন আর পিওর ওয়াটার ছাড়া অন্যগুলোরও কনসিডার করতে হবে। ফর এনি সলিউশন আমাদের হিসাবটা হবে এরকম যে 10^14 কেডাব্লিউ এটাই থাকবে, বাট এই সাইডে এইচ প্লাস, এই সাইডে কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস। তো দেখো তুমি দুই সাইডে মাইনাস লগ নাও, 10^14, এই সাইডে মাইনাস লগ
কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। এখন দেখো এই সাইডে থাকবে, এই যে কোএফিসিয়েন্টটা সামনে যাবে, হবে -14 ইন্টু -log 10। এই সাইডে হচ্ছে আর একটা জিনিস দেখো, এইটাকে আমি লিখতে পারি যে -log H প্লাস -log OH মাইনাস। কেন? কারণ হচ্ছে আমরা একটা সূত্র জানি যে log AB ইকুয়ালস টু log A প্লাস log B। এই সূত্রটা যেহেতু আমরা জানি, তাই আমরা এখানে তোরা সেম কাজ করছি। শুরুতে একটা মাইনাস ছিল দেখে দুটোর সামনে মাইনাস আসছে, বাট আমরা আসলে এই দুটো গুণ আকারে ছিল, আমরা লগ ভেঙে প্লাস আকারে লিখছি। এখন দেখো এইখানে আমরা আসি, এই কি আসে তাহলে এরপরে আসে হচ্ছে -14 ইন্টু -1। এই সাইডে হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ। কিরকম? কারণ এইটা হচ্ছে পিএইচ মাইনাস লগ সামথিং লিখলে সেটার পি হয়, মাইনাস লগ সামথিং লিখলে সেটার পি হয়। যদিও প্লাস সাইনটা দেখো নাই, এইচ প্লাস নাই, শুধু এইচ আছে, বাট এখানে এইচ প্লাস বুঝাচ্ছে। বাট আমাদের পিএইচ বানানোর উদ্দেশ্যই ছিল বারবার যেন মাইনাস লগ লেখা না লাগে। তো এখন যদি এইচ প্লাস লিখি, প্লাস লিখতেও কষ্ট, তাই প্লাসটাও বাদ দিয়ে দিছি, কিন্তু পিএইচ বললে বুঝবা এইচ প্লাস এর কনসেন্ট্রেশন, নট হাইড্রোজেন অ্যাটমের, মানে নিউট্রাল হাইড্রোজেন অ্যাটম বোঝাচ্ছে না, এখানে হাইড্রোজেন আয়নই বোঝাচ্ছে। এখান থেকে আমরা একটা জেনারেল ইকুয়েশন পাই, যেটা সকল ইকুয়েশন মানে সকল কিসের জন্য সত্য, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু হচ্ছে 14। এইটা সকল ইসের জন্য সত্য অ্যাট আ সার্টেন টেম্পারেচার, অবশ্যই সেইটা হচ্ছে তোমার 25°C তাপমাত্রায়। মানে ধরো তোমার এসটিপি, যেটা নর্মালি কেমিস্ট্রির বেশিরভাগ জিনিস এসটিপি তে হিসাব করা হয়, যেটা হচ্ছে 0°C 1 atm। বাট এই জিনিসটা হচ্ছে 25°C হিসাব করে, কারণ 0°C পানি হচ্ছে বরফ হয়ে যায়। তো ওই পর্যায়ে তো পানি আর ডিসোসিয়েট হয় না, কারণ পানি সলিডে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। তো ওইটা হচ্ছে পানি নিয়ে কাজ করার জন্য একটা অপটিমাম টেম্পারেচার না। যেহেতু অপটিমাম টেম্পারেচার না, তাই পানির নিয়ে কাজ করার জন্য 25°C নেয় 1 atm এ। এই কন্ডিশন গুলাকে কিন্তু আবার এসএটিপি বলে। মানে পরীক্ষায় এসটিপি বললে বুঝবে এই কন্ডিশন বোঝাচ্ছে, এসএটিপি বললে বুঝবে এই কন্ডিশন গুলো বোঝাচ্ছে। তো যদি তোমার টেম্পারেচার বাড়ে, আমরা জানি যে টেম্পারেচার বাড়লে সব রিয়াকশনের রেট বেড়ে যায়, টেম্পারেচার বাড়লে পানি হয়তো আর একটু বেশি ডিসোসিয়েট হবে। তো সেইটা হচ্ছে আলাদা হিসাব, বাট আপাতত আমাদের চিন্তা করতে হবে যে মোস্টলি বেশিরভাগ প্রবলেমে কেডাব্লিউ বলে দিবে যে কেডাব্লিউ ইকুয়ালস টু 10^14, তাইলে তুমি হিসাব করে নিতে পারবা। বা যদি বলে যে 25°C তাপমাত্রা, তাইলেও ধরে নিবা 14। এবার আসো আমরা হচ্ছে আরেকটা কাজ করতেছিলাম, পিএইচ আর পিওএইচ দুইটার যোগফল যদি সমান হয়, তাহলে একটা মজার জিনিস করা যায়। আমরা হচ্ছে চাইলে একটা বড় স্কেল আঁকতে পারি। সোজা লাইন, দেখো ধরো এই স্কেলের এইখানে এক জায়গায় থাকবে 0, তারপরে 1 2 এমনি করতে করতে আমরা 14 পর্যন্ত যাব। ধরো স্কেলটা এক্সটেন্ড করা যাবে, যেটা আমি বলবো, যেটা হচ্ছে আমাদের টেক্সট বুক গুলাতে বলে না। আমাদের টেক্সট বুক গুলাতে বলে দেয় যে এই পর্যন্ত স্কেলটা সীমাবদ্ধ, বাট আমি হচ্ছে বুঝাবো যে কেন আসলে এটা পয়েন্ট না। ধরো তুমি যদি চিন্তা করো, তোমার হচ্ছে পিএইচ আর পিওএইচ এর যোগফল সবসময় 14 হবে। হয়তো একটা লাঠি চিন্তা করো, লাঠির টোটাল লেন্থ হচ্ছে 14। তো লাঠিকে তুমি যে কোনো পয়েন্টে যদি দুই টুকরা করো, এক টুকরা আর এক টুকরা, দুইটার লেন্থের যোগফল হবে পিএইচ আর পিওএইচ। তো এখন আমরা যদি একটা কাজ করি, আমরা সিমিলার একটা স্কেল আঁকি। ধরো বাট উল্টা, ধরো 14 থেকে শুরু করে, তাহলে আমি লাভটা বুঝাচ্ছি। ধরো স্কেলটা কেন এরকম সেটাও পয়েন্টটা বুঝবা। দেখো এখন দুটা স্কেল অপোজিট করায় কি লাভ হয়েছে, তুমি যে কোনো একটা পয়েন্ট নাও, সেই পয়েন্টে এই স্কেল প্লাস এই স্কেল যোগ করলে 14 হবে। কেন? কারণ হচ্ছে
একদিকে বাড়তেছে একদিকে কমতেছে, যতটুকু বাড়ছে ততটুকু কমছে, তো যোগফল আফটার অল সেম থাকবে। তো এখানে 8+6 14, 7+7 14 থাকে, 13+1 সেম, 14+0 সেম। তো এখন আমরা দেখতেছি যে এইটার সাথে এটা কোরিলেট করে, যে পিএইচ প্লাস পিওএইচ সবসময় 14 হয়। তো আমরা চাইলে যে কোনো একটা স্কেলকে পিএইচ বলতে পারি আর একটাকে পিওএইচ বলতে পারি, তাইলে এই দুটার যোগফল অলওয়েজ 14 থাকবে, যদি স্কেলগুলো আমরা এইভাবে মানে কোঅর্ডিনেট করি। এখন আসো, আমাদের নর্মাল কেমিস্ট্রি ল্যাবে বলে যে একটা যদি 14 হয়, মানে 14 থেকে 0 পর্যন্ত সীমাবদ্ধ স্কেলটা, কিন্তু 14 থেকে 0 পর্যন্ত সীমাবদ্ধ আসলে না। কেন? তুমি চিন্তা করো, তুমি যদি 1 মোল আর একটা সলিউশন বানাও, মানে 1 মোল/লিটার HCl নাও একটা পাত্রে, 1 মোল/লিটার HCl নিলে, মানে ধরো এত পরিমাণে HCl নিলো, যার আফটার অল কনসেন্ট্রেশন 1 মোল/লিটার ছিল। তো HCl হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড। ধরো আফটার অল তুমি বুঝবা যে এক পর্যায়ে সবগুলো অ্যাসিডই কিন্তু আসলে আকুয়া লেভেল উভমুখী। ধরো HCl এর রিয়াকশনটাও হচ্ছে অনেকটা এরকম, H প্লাস প্লাস Cl মাইনাস, কিন্তু HCl এর ফ্রন্ট রিয়াকশন রেটটা এতই বেশি আর এটা এতই কম যে তোমার RF/RB হচ্ছে অনেক বেশি ভ্যালুটা। এই জন্য এটারে মনে হয় যে প্রায় সব HCl হচ্ছে মানে ভেঙে গেছে। তুমি দেখবা যে এইটার হচ্ছে কে এ, আবার বলছিলাম কে এ হচ্ছে অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, মানে এই রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কে এ যার যত বেশি, সে তত বেশি ডিসোসিয়েট হবে। এখন কোনো অ্যাসিডকে যখন দেখবা স্ট্রং অ্যাসিড বলতেছে, তখন তোমরা চিন্তা করবা যে তোমাকে প্রশ্নে স্ট্রং অ্যাসিড কথা দিয়ে বোঝাতে চাচ্ছে যে এটার কে এ এতই বেশি যে তোমার এটার ডিসোসিয়েশনের সময় পুরাটাই ভেঙে এইচ প্লাস আর হচ্ছে আর একটা মাইনাস আয়নে পরিণত হচ্ছে, এটা ধরে নিতে হবে। আর যদি তোমাকে উইক অ্যাসিড বলার অর্থ তোমাকে কে এ কনসিডার করতে হবে, তুমি পুরাটাই ভেঙে যাচ্ছে কনসিডার করতে পারবে না, কিছু এই সাইডে থাকে কিছু ভাঙে, যেটা হচ্ছে তুমি ওই কে এ দিয়া পরে সলভ করবা, ইনিশিয়ালি কত থাকবে চেঞ্জ করতে হবে আইস টেবিল দিয়া। বাট এইটা হচ্ছে প্রশ্ন দেখে তুমি আইডেন্টিফাই করবা। স্ট্রং অ্যাসিড বললে তুমি ধরে নিবা যদি 1 মোল স্ট্রং অ্যাসিড দেয়, 1 মোল পুরাটাই ভেঙে গেছে, কোনো HCl অবশিষ্ট থাকবে না, পুরাটা H প্লাস আর Cl মাইনাসে ভেঙে যাবে। আর যদি কোনো উইক অ্যাসিড দেয়, তাহলে উইক অ্যাসিড হচ্ছে ইকুইলিব্রিয়াম দিয়ে আমরা সলভ করব, সেটা আমি করে দেখাবো। বাট এখন আমরা যেখানে আসি, ধরো তুমি 1 মোল/লিটার দিলে এটার পিএইচ মাপো, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ হচ্ছে 1। তো লগ এর 1 হচ্ছে 0, কারণ কোনো কিছুকে টু দি পাওয়ার কত, ধরো এক্স টু দি পাওয়ার কত করলে 1 হয়, 0 করলে, যে কোনো নাম্বার কি টু দি পাওয়ার 0 করলে 1 হয়, এই জন্য লগের বেস যতই থাকুক সামনে 1 থাকলে এটার অ্যান্সার হবে 0। তার মানে 1 মোল/লিটারের আমাদের হচ্ছে 0, যেহেতু 0, এবার তুমি দেখো তুমি যদি 10 ইনভার্স 1 মানে 0.1 মোলার একটা সলিউশন নাও, তাইলে তোমার পিএইচ হবে কত, ধরো মাইনাস লগ, তারপরে আসবে 0.1, 0.1 হচ্ছে মাইনাস লগ 10 ইনভার্স 1, 10 ইনভার্স 1 এর -1 সামনে আসবে, তাইলে অ্যান্সার আসবে 1। মানে দেখতেছো আমি আমার এইচ প্লাস এর কনসেন্ট্রেশন কমাইছি, আগে ছিল 1 মোল, এখন হচ্ছে 0.1 মোল প্রতি লিটারে, বাট আমার পিএইচ বাড়ছে। তো সিমিলারলি তুমি যদি এখন 10 মোল নাও 1 লিটারে, 10 মোল/লিটার, তাহলে সেটার জন্য পিএইচ ক্যালকুলেট করো, মাইনাস লগ 10, তুমি অ্যান্সার পাবা -1। মানে পিএইচ আসলে মাইনাস ও ঘরেও যায়, পিএইচ -1 ভ্যালিড এবং সম্ভব, এটাই ঝামেলার কিছু নাই। এমনকি যে আমি নিজেও হচ্ছে এমন অ্যাসিড নিয়ে কাজ করছি বা দেখছি যে অ্যাসিডের পিএইচ হচ্ছে 0-র থেকে কম ছিল। তো তোমাদের হচ্ছে ধরো পিএইচ এর সিগনিফিকেন্সে যদি কেউ বলে যে 0 থেকে 14 এর মধ্যে থাকবে, সেটা আসলে ঠিক না, কিন্তু এইটা ঠিক সবসময় যে পিএইচ আর পিওএইচ এর যোগফল 14 হবে। এখন হচ্ছে আমরা আর একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে কনজুগেট বেস অ্যান্ড অ্যাসিড। ধরো কনজুগেট বেস আর অ্যাসিড কিরকম, বিষয়টা হচ্ছে যে ধরো এইচ একটা অ্যাসিড ও ভাঙলো, ভেঙে হচ্ছে এইচ প্লাস প্লাস এ মাইনাস বানাইলো, এটা একটা অ্যাসিডের বৈশিষ্ট্য। কিন্তু একটা ধরো এটা হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্য
কনসিডারিং দ্য ফ্যাক্ট যে এইচ প্লাস দিচ্ছে, ধরো উই নো দিস ইজ অ্যাসিড বিকজ এখানে এইচ প্লাস আমরা দেখতে পাচ্ছি, গিভস এইচ প্লাস। এই অ্যাসিডের আর একটা ডেফিনিশন আছে, অ্যাসিড হচ্ছে বেস কে, ধরো একটা পরিচিত বেস নেই NaOH, NaOH এর সাথে রিঅ্যাক্ট করে বানাবে হচ্ছে H2O প্লাস NaA, যাই হোক জিনিসটা, এটা হচ্ছে নিউট্রিলাইজেস বেস। মানে কেউ যদি একটা বেস কে নিউট্রিলাইজ করতে পারে সেও অ্যাসিড, আর কেউ যদি এইচ প্লাস দেয় সে তো অ্যাসিডই, কারণ এইচ প্লাসই তো আফটার অল বেস রিসিভ করবে, রিসিভ করে নিউট্রিলাইজড হবে। তো আমরা এই প্রপার্টিটা দেখি, আমরা দেখবো যে এই প্রপার্টিটা যদি কনসিডার করি যে যে অন্য একটা বেসকে নিউট্রিলাইজ করতে পারে সে একটা অ্যাসিড, আবার যে অন্য একটা অ্যাসিডকে নিউট্রিলাইজ করতে পারে সে একটা বেস, তাইলে আমরা দেখতে পারি যে মাঝে মাঝে ধরো এইটা থেকে আমরা লিখতে পারি যে এইচ এ, যেটা ও এইচ মাইনাস অ্যাবজর্ব করে হচ্ছে তোমার নিউট্রাল কিছু বানায়, সে হচ্ছে অ্যাসিড। আর ধরো কোনো কিছু BOH যদি এইচ প্লাস অ্যাবজর্ব করে নিউট্রাল কিছু বানায় তাইলে সেইটা বেস। এখন বেসে OH মাইনাস দেয়, এইটা এক হিসাব, নিউট্রাল করে আলাদা হিসাব। তো সেই হিসেবে আমরা যদি দেখি, ধরো এইচ প্লাস প্লাস এ মাইনাস থেকে হয় এইচ এ, এই জিনিসটাকেও আমরা চাইলে ধরো এ মাইনাস, এটাকে আমরা বেস হিসাবে চিন্তা করতে পারি। কেন? কারণ এইটা এইচ প্লাস অ্যাবজর্ব করতেছে। আর একটা জিনিস রাখবা, এইচ এ নিজে কিন্তু কখনো হার্মফুল না। হার্মফুল না বলতে অন্য কেমিক্যাল হিসাবে হার্মফুল হইতে পারে, বাট অ্যাসিড হিসাবে হার্মফুল না। অ্যাসিড হিসাবে কোনো কিছু হার্মফুল হইতে হইলে এটা ভাঙতে হবে। এইচ প্লাস প্লাস এ মাইনাস এই সলিউশনটা হচ্ছে হার্মফুল, কারণ তোমার স্কিন বা তোমার অন্য সবকিছুর সাথে আফটার অল এইচ প্লাসটা রিয়েক্ট করে। এইচ এ যখন একসাথে জোড়া লাগানো থাকে তখন এটা হার্মফুল না। তো তুমি যদি এ মাইনাস এর পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করো, এ মাইনাস নিজে যদি একটা আলাদা কোয়ান্টিটি হয়, কারণ সবারই তো অধিকার আছে নিজের একটা কোয়ান্টিটি দাবি করার, তো এ মাইনাস বলতেছে যে আমি নিজে তো একটা এইচ প্লাস অ্যাবজর্ব করতে পারি, যদিও ও নিজে একটা অ্যাসিড থেকে ভেঙে তৈরি হয়েছে, বাট ও তো আবার উল্টা দিকেও যাবে, কারণ এটা তো উভমুখী রিয়াকশন, এটা তো একটা উইক অ্যাসিড। তাই হচ্ছে যেহেতু উল্টা দিকেও যাবে, তো উল্টা দিকে যাওয়ার সময় কি হচ্ছে, এ মাইনাস হচ্ছে অন্য একটা এইচ প্লাস কে রিসিভ করতেছে, নিউট্রিলাইজ করতেছে, পরে এইচ এ বানাচ্ছে, যদিও এইচ এটা আবার ভাঙবে, বাট এট দিস মোমেন্ট এ মাইনাস কিন্তু এইচ প্লাস কে নিউট্রিলাইজ করতেছে, ও উল্টা দিকে আবার এইচ এ ভাঙতেছে। তো ভাঙার রেট বেশি, অ্যাবজর্ব করার রেট কম দেখে ওভারঅল আমরা দেখতেছি যে এটা ভেঙে যাচ্ছে কিছু পরিমাণ, ভেঙে ইকুইলিব্রিয়ামে আসতেছে, বাট শুধু কিন্তু ভাঙতেছে না, অ্যাবজর্বও হচ্ছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এটাকে বেস বলা যায়, কিন্তু এই বেসটা আসে কোথা থেকে? ধরো বিকজ দিস বেস কামস ফ্রম অ্যান অ্যাসিড, তাই হচ্ছে এটার নাম ওই অ্যাসিডের। ধরো এ মাইনাস ইজ দ্য কনজুগেট বেস অফ এইচ এ অ্যাসিড। মানে যে কোনো অ্যাসিড থেকে এইচ প্লাস বাদ দিলে যে জিনিসটা থাকবে সেই জিনিসটা আসছে কিভাবে, অ্যাসিড এইচ প্লাস ছেড়ে দেওয়ার কারণে ওই জিনিসটা তৈরি হয়েছে। তো এই জিনিসটা চাইলে আরেকটা এইচ প্লাস রিসিভ করে আবার নিজের মাদার অ্যাসিডে ফেরত যাইতে পারে, তাই এই জিনিসটাকে কনজুগেট বেস বলে। তো বাকিটা আশা করি সহজে হওয়ার কথা। BOH, এই অ্যাসিডে যদি বি প্লাস প্লাস OH মাইনাস দাও, তাহলে এই বিটাকে আবার বলে কনজুগেট অ্যাসিড অফ BOH বেস। এখন হচ্ছে আমরা একটা মজার জিনিস দেখব, তোমার ধরো একটা বেসের আরেকটা বৈশিষ্ট্য কি বলতো, আমরা দেখছি এখানে যে ও অ্যাসিড কে এইচ প্লাস কে নিউট্রিলাইজ করতেছে, OH মাইনাস কে নিউট্রিলাইজ করতেছে, আর একটা প্রপার্টি ছিল যে ও পানির সাথে রিঅ্যাক্ট করে এইচ প্লাস বা OH মাইনাস প্রডিউস করবে। তো সেই দুটো আমরা একটু চেক করবো এখন। ধরো এ মাইনাস যদি পানির সাথে রিঅ্যাক্ট করে, তাহলে কি ও, যেহেতু ও কনজুগেট বেস বলছে তো ওর OH মাইনাস প্রডিউস করার কথা, ও খুব কম হইলেও কিছু প্রডিউস করবে, ও হচ্ছে HA প্লাস OH মাইনাস প্রডিউস করবে।
এখন হচ্ছে আমি বুঝতেছি অনেকের এটা মানতে কষ্ট হইতেছে যে এই যে একটা অ্যাসিড OH মাইনাস একটা ক্ষার উল্টা আরো এইদিকে যাওয়ার কথা, এই দুটা রিয়াক্ট করে হচ্ছে পানি আর একটা আয়ন বানানোর কথা, কিন্তু এদিকে কেন আসতেছে? আসতেছে কারণ সব রিয়াকশনই আফটার অল উভমুখী। মানে এই দিকেরটা হবে ম্যাক্সিমাম, মানে এইটা বেশি হারে হবে, বাট উল্টাটাও হবে। ধরো ইকুইলিব্রিয়াম ক্লাস করার পরে আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে রিভার্সিবল বেশিরভাগ রিয়াকশন, আর যেই সব রিয়াকশন রিভার্সিবল সেই ক্ষেত্রে দুইটা জিনিসই ঘটে। তাই যদি আমি চেক করি যে আদৌ এটা হয় কিনা, তাইলে হয়, মানে ইটস ফাইন। তুমি হচ্ছে কখনো বলতে পারবা না যে এই এ মাইনাস কখনো এই কাজটা করে না, এই কাজটা করে, বাট এটা কম করে, উল্টা কাজটা বেশি হয়। তাই হচ্ছে আমরা চিন্তাটা অন্যভাবে করি যে অ্যাসিড প্লাস বেস মিলে পানি প্লাস আয়ন বানাচ্ছে, বাট অনেক সময় এই আয়নটা বা কনজুগেট বেসটা পানির সাথে রিয়েক্ট করে উল্টা কাজটা করতে পারে। তো এখন দেখো, ও যখন পানির সাথে রিয়েক্ট করে এটা বানাচ্ছে, এইটার জন্য আমরা ওর কেবি লিখতে পারি, মানে ওর অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ধরো আমরা নর্মালি কি করি, BOH এইটা ভেঙে যায় তো বি প্লাস প্লাস OH মাইনাস, সেইখান থেকে আমরা লিখতাম যে মানে ক্ষার থেকে বেস থেকে প্রডিউস হয় OH মাইনাস, এই রিয়াকশনটাতে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লাগাই দিতাম যে বি প্লাস OH মাইনাস, নিচে হচ্ছে BOH, এটাকে বলতাম আমরা কেবি, ওই বেসের, এই বেসের কেবি হচ্ছে এইটা। কিন্তু এই এ মাইনাস এটা একটা কনজুগেট বেস, তো এই এ মাইনাস থেকে যেই ইকুয়েশনে বা যে রিয়াকশনে OH মাইনাস প্রডিউস হয়, সেই রিয়াকশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে এ, এ এর কেবি। ধরো কেবি অফ এ মাইনাস হচ্ছে তোমার HA ইন্টু OH মাইনাস বাই হচ্ছে H2O ডিভাইডেড বাই হচ্ছে A মাইনাস। এখন দেখো সিমিলারলি আমরা আবার করি বি প্লাস, যদি হচ্ছে কনজুগেট অ্যাসিড হয়, তাইলে বি প্লাস কি করে, পানির সাথে রিয়াক্ট করে, বি প্লাস পানির সাথে রিয়াক্ট করে হচ্ছে BOH প্লাস H প্লাস প্রডিউস করে। এই H প্লাসটা হচ্ছে অ্যাসিড, তো যে হচ্ছে পানির সাথে রিয়াক্ট করে H প্লাস প্রডিউস করতেছে সে নিজে কনজুগেট অ্যাসিড। তো Ka অফ বি প্লাস ইকুয়ালস টু হবে H প্লাস BOH H2O আর বি প্লাস। এক্ষেত্রে একটা জিনিস আমি বুঝতেছি যে তোমাদের এইটা মানতে কষ্ট হওয়া উচিত, কারণ এটা ইনটিউটিভ না। তুমি এতদিন পর্যন্ত জেনে আসছো যে BOH, সেখান থেকে বি প্লাস, ধরো NaOH এর কথাই চিন্তা করো, NaOH এ Na প্লাস প্লাস OH মাইনাস হয়, তো NaO যে একটা অ্যাসিড, এটা তোমার কে বলবে? এটা তোমাদের মাথায় কখনো আসে নাই। বাট আমরা দুইটা রিয়াকশন চেক করে দেখছি, এইটা একই সাথে OH মাইনাস কি নিউট্রালাইজ করতে পারে, আবার এইটা হচ্ছে পানির সাথে রিয়াক্ট করে ধরো NaOH প্লাস H প্লাস প্রডিউস করে। এমনকি এরকম একটা রিয়াকশন আসেও, তুমি যদি পানিতে শুধু সোডিয়াম দাও, ইনার্ট মেটালটা, ওইটা হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড বানাবে প্লাস হাইড্রোজেন গ্যাস বানাবে, মানে সোডিয়াম হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে, এমন না যে পারে না। বাট কথা হচ্ছে যে সোডিয়াম NaOH এর এই দিকের রিয়াকশনটা খুবই স্ট্রং, এদিকে খুব ছোট, এই জন্য এটাকে বলা হয় স্ট্রং বেস। স্ট্রং বেস বলার কারণে তুমি প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কনসিডার করে নিবা যে পুরাটাই ডিসোসিয়েট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু তুমি একটা প্যারাডক্স চিন্তা করতে পারো যে আমি একসময় ধরে নিব পুরাটাই ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, তাইলে তো উল্টা দিকে আসতেছে না, আমি অ্যাজিউম করতেছি, আর উল্টা দিকে যদি নাই আসে তাইলে তো আর ওএইচ মাইনাস অ্যাবজর্বই করতেছে না। তো এইটা হচ্ছে তুমি স্ট্রং বেসের ক্ষেত্রে ধরো পুরাটা ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, এটা তুমি চিন্তা করবা কেন? কারণ এটার কে এ এতই বেশি যে ফেরত রিয়াকশনটা এতই কম। ধরো একটা এরকম, তোমার হচ্ছে নর্মালি একটা জিনিস মোল হিসাব করে, ধরো 1 মোল NaOH নিছো, ঠিক আছে, সেখান থেকে কতটুকু ডিসোসিয়েট হয়েছে, আমি তুমি চিন্তা করো 6.023 ইন্টু 10⁻23টা NaOH। এখন ধরো NaOH এর ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এতই বেশি যে এই সাইডে থেকে গেল ধরো 2টা NaOH, আর এই সাইডে বাকি সব ভেঙে গেল, মানে 6.023 ইন্টু 10⁻23 মাইনাস 2,
এতগুলা হচ্ছে Na প্লাস আর এতগুলাই OH মাইনাস। এখন তুমি চিন্তা করো, ক্যালকুলেটরেও তুমি এইটা -2 করলেও দেখবে এই নাম্বারটাই থাকে। কেন? কারণ 6.023 ড্যাশ 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 করতে গেলে 23 ঘর শূন্য যাওয়ার পরে ধরো এখানে একটা 3 ছিল, এখন এখানে একটা 1 হয়েছে। তো এই পার্থক্যটা এতই ছোট, মানে এই পাশে NaOH কিছু আছে, পুরাটা যায় না, বাট এটা এতই ধরো এতই নেগলিজিবল যে তোমার হচ্ছে এটা কনসিডার না করলেও হবে। মানে দুইটা NaOH থেকে আসলে তেমন কিছু করতে পারতেছে না। এর একটা প্রধান কারণ ধরো আমরা অ্যাজাম্পশন গুলা নিতে পারতেছি, আর অ্যাজাম্পশন গুলা নিয়ে কিন্তু বড় বড় ডিসিশন নেওয়া হয়। মানে তোমরা মনে করো না যে আমরা পড়াশোনার সময় অ্যাজাম্পশন নিতেছি, যখন সায়েন্টিস্টরা কাজ করে তখন তারা অ্যাজাম্পশন নেয় না, তারা অ্যাজাম্পশন নেয়। আর অ্যাজাম্পশন নেওয়ার পরেও অ্যাজাম্পশন গুলা এত ভ্যালিড হওয়ার কারণ হচ্ছে আমরা সবসময় ম্যাক্রো লেভেলে অবজার্ভ করি। তার আমরা কখনো 3 4 5টা NaOH নিয়ে কাজ করি না। আমরা যত NaOH নিয়ে কাজ করি এটা হচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন অ্যামাউন্ট। তো এতগুলা NaOH এর মধ্যে ছোট অ্যামাউন্ট থাকতেই পারে। ধরো 1 লাখ NaOH অ্যাটমও হচ্ছে 1 মোলের সামনে কিছুই না। আমরা হচ্ছে বাইরে দিয়ে তাকাই অবজার্ভ করি যে গ্লাসের মধ্যে আসলে কি হচ্ছে। আর গ্লাসের মধ্যে এই অল্প একটু NaOH তেমন কোনো এফেক্টই ফেলে না, সেজন্য পুরাটা ডিসোসিয়েট হচ্ছে আমরা ধরতে পারি। কিন্তু যখন আমরা হচ্ছে এই Na প্লাসটাকে কনজুগেট অ্যাসিড বানাচ্ছি, তখন আমরা উপরের উল্টা দিকের রিয়াকশনটাকে ধরে রেখেই বানাচ্ছি। তো নর্মালি এই কনজুগেট বেস বা অ্যাসিডের প্রবলেম গুলা উইক অ্যাসিড বা উইক বেসের ক্ষেত্রে বেশি প্রমিনেন্ট হবে, কারণ সেক্ষেত্রে উল্টা দিকের রিয়াকশনটা একটু বেশি হবে। এখন আমরা একটা মজার কাজ করব, সেটা হচ্ছে আমরা দেখাবো যে কে এ আর কে বি এই দুইটার গুণফলও হচ্ছে ধরো রিলেটেবল, এবং পিএইচ আর পিওএইচ এর মতোই রিলেটেবল। কে এ আর কে বি নিয়ে কাজ করব। তো কে এ আর কে বি নিয়ে কাজ করার আগে এটা বলে রাখা দরকার যে ধরো আমরা যখন কে এ আর কে বি দুটা রাশি একটা পদার্থের জন্য ডিফাইন করি, ধরো একটা অ্যাসিড HA, এইটার কে এ যখন বলবো তখন বলবো এই অ্যাসিড পুরাটার কে এ। তোমার এই যে ডিসোসিয়েট হচ্ছে এই রিয়াকশনটা ধরো H প্লাস প্লাস A মাইনাস, তো এটার জন্য কে এ হবে হচ্ছে H প্লাস A মাইনাস HA। আর যখন এই অ্যাসিডের জন্য আমি কে বি বলবো, তখন আমি আসলে এইটার কেবি বুঝাচ্ছি না, আমি কনজুগেট বেসের কেবি বুঝাচ্ছি। এইটা হবে কি হবে, এইটার কেবি আমরা কি জানি, A মাইনাসের প্লাস H2O ভেঙে হয় হচ্ছে HA প্লাস OH মাইনাস। তো এই রিয়াকশন থেকে আমরা কেবি লিখতে পারি HA কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, তারপর হচ্ছে A মাইনাস আর H2O। তো ধরো আমরা যদি এখন কে এ টাইমস কে বি করি, তাইলে আমরা দেখো কি পাই, H প্লাস A মাইনাস, এই সাইডে থাকে HA OH মাইনাস, নিচে থাকে HA A মাইনাস H2O। এখন দেখো আমরা বলি কে এ ইন্টু কে বি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে H প্লাস OH মাইনাস ডিভাইডেড বাই H2O। এখন দেখো ইনিশিয়ালি আমরা একটা জিনিস আশা করি তোমাদের মনে আছে, আমরা যখন পানির ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা দিছিলাম তখন বলছিলাম যে H প্লাস প্লাস OH মাইনাস। তো এটার কে ছিল ইনিশিয়ালি H প্লাস OH মাইনাস ডিভাইডেড বাই H2O। এরপর আমরা বলছিলাম যে H2O একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ধরার কারণে আমরা এটাকে বানাই দিছিলাম কি, কে ইন্টু H2O দিয়া আমরা KW বানাইছি, যেটা ছিল H প্লাস ইন্টু OH মাইনাস। তো এখন যদি আমরা এই কাজটা করি যে H2O একটা কনস্ট্যান্ট দেখে আমরা ওই সাইডে পাঠাই দিব, তাইলেও আমাদের এটা থাকবে। মানে ধরো এখন আমরা যেটা পাইছি এটা হচ্ছে কে, পানির ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, কিন্তু আমরা পানির ক্ষেত্রে কি করছিলাম, H2O কনস্ট্যান্টটাকে পাঠাই দিছিলাম।
আমরা H2 কে এই সাইডে টানছি। তো আমরা যদি এখন ওইবারের মতো এইখানেও কাজ করি, তাহলে এই কাজটা প্রথমে আমাদের করতে হবে বেসের ক্ষেত্রে। বেসের ডিসোসিয়েট মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট H2O ছিল, তো বেসের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটারে শুরুতে আমরা ইকুইলিব্রিয়াম আকারে রাখি, মানে কি বলে, একটা জাস্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আকারে, পরে কেবি বানাই। তো কে ইনটু কনসেন্ট্রেশন অফ H2O করে দেই, তাইলে হবে HaOH মাইনাস বাই A মাইনাস। এইটাকে যদি আমরা কেবি হিসাবে ডিনোট করি, তাইলে হচ্ছে একটা মজা হয়। তাইলে ধরো এই যে এই H2O টা চলে যায়, এই H2O টাও চলে যায়, তাইলে আবার এটা KW হয়ে যায়। মানে তুমি দেখবা যে যদি তুমি মানে H2O এর কনসেন্ট্রেশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে রেখে দাও, তাইলেও হচ্ছে তোমার পানির ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আর এই দুটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট সমান হবে, কারণ রেখে দিলে এখানেও নিচে H2O থাকবে আর এখানেও নিচে H2O থাকবে। আর যদি উঠাই দাও, তাইলে তোমার পানিতেও থাকবে না, শুধু H প্লাস OH মাইনাস হবে, আর এখানেও থাকবে না। তো যেহেতু আমরা ইনিশিয়ালি উঠাই দেওয়ার ডিসিশন নিয়েছিলাম, কারণ উঠাই দিলে একটা সুন্দর নাম্বার আসে 10^14, এই জন্য আমরা হচ্ছে উঠাই দিছি। তো এখন উঠাই দিলাম, তাইলে আমরা এখান থেকে নতুন একটা ইকুয়েশন পাইছি, এটা হচ্ছে KA ইন্টু KB ইজ ইকুয়াল টু KW। এখন এইটা সিমিলার, তুমি যদি BOH একটা বেস নাও, যেটার আপাতত হচ্ছে B প্লাস প্লাস OH মাইনাস, সেখান থেকে যদি ওর KB লেখো, যে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস B প্লাস বাই এই সাইডে হচ্ছে BOH। এবার আবার তুমি B প্লাস এর লেখো, B প্লাস প্লাস H2O হবে হচ্ছে তোমার এইদিকে BOH প্লাস H প্লাস। তো যদি আমি KA ইন্টু করি, ধরো উল্টা হওয়ার কথা ছিল, KB ইন্টু KA, ধরো যেহেতু এটা বেস, তো KBটা আগে আসে, ইন্টু হচ্ছে আবার এইটার কনসেন্ট্রেশন হচ্ছে BOH H প্লাস B প্লাস, আর H2O নিচে আসতো, এটা এবার আমি গুণ করে দিতাম। তো হচ্ছে এই যে B প্লাস কাটা BOH কাটা, এটাও থাকে হচ্ছে H প্লাস আর OH মাইনাস। আর আমরা একটু আগে বলছি যে সব সলিউশনের জন্য এই দুইটার গুণফল হচ্ছে KW এর সমান। তো আমরা হচ্ছে আর একটা মজার জিনিস পাইছি, যে এইটা হচ্ছে, ধরো এই ইকুয়েশন থেকে তুমি আবারই করো, মাইনাস লগ নাও, KA মাইনাস লগ KB ইকুয়ালস টু মাইনাস লগ KW, তাইলে হচ্ছে PKA প্লাস PKB ইকুয়াল টু 14, যেটা হচ্ছে আমরা, এটা একটা মনে রাখার মতো ইকুয়েশন। বিশেষ করে যদি তোমাকে কখনো অ্যাসিডের PKB বলে, তখন ওরা আসলে তোমাকে ওই অ্যাসিডটার কনজুগেট বেসের কেবি বলতেছে। তো তুমি ওই কেবি দিয়ে কাজ করতে অসুবিধা, ধরো HA তে যদি A মাইনাস এর কেবি বলে দেয়, তাহলে তুমি এই অ্যাসিড নিয়ে যখন কাজ করবা, তখন কিন্তু এই কেবিটা অসুবিধাজনক। তো তুমি হচ্ছে KW দিয়ে ভাগ করে এটা বানাই নিবা, পরে এই ইকুয়েশন নিয়ে কাজ করতে পারবা সহজেই। তো ওগুলো নিয়ে আলোচনা হবে। এখন হচ্ছে আমরা একটা মজার জিনিসে যাই। প্রথমে আসো হচ্ছে অ্যাসিড অ্যাসিডের ডিসোসিয়েশন থেকে পিএইচ বের করার সময়, বিশেষ করে উইক অ্যাসিডের। এখন থেকে আমি যেসব আলোচনা করব সবগুলা উইক অ্যাসিডের জন্য। উইক অ্যাসিড মাথায় রাখার দরকার আছে, ধর আমি মনে থাকলে মনে করাই দিব, বাট যদি আমি এখনের পরের আলোচনায় শুধু অ্যাসিডও মেনশন করি, বুঝবে আমি উইক অ্যাসিড মেনশন করতেছি, আনলেস আমি নিজে বলে দিই যে এটা স্ট্রং অ্যাসিড। তো আমি একটা উইক অ্যাসিড নিছি HA, এইটা হচ্ছে ভাঙতেছে H প্লাসে প্লাস A মাইনাস। এখন এইখানে আমি আইস টেবিলের দুইটা স্ট্রাকচার আছে, দুইটা স্ট্রাকচার হচ্ছে টোটাল n মোল ছিল, n মোল থেকে n মাইনাস এক্স মোল হয়েছে, তো হচ্ছে n মাইনাস এক্স বাই ইনিশিয়ালি বাকি কত আছে এক্স, এই টাইপের ইকুয়েশন করে। আর একটা হচ্ছে আলফা দিয়া, আলফা হচ্ছে প্রতি মোলের কতটুক ভাঙছে। ধরো এইচ এ তুমি নিছো 2 মোল, আর এ 2 মোল নেওয়ার পরে সলিউশনে যাওয়ার পরে এইচ অবশিষ্ট আছে 1 মোল, আর ভাঙছে হচ্ছে এইচ প্লাস আর এ মাইনাস, দুটো হচ্ছে 1 মোল করে, মানে 1 মোল আছে অবশিষ্ট, 1 মোল ভেঙে গেছে। তো এক্ষেত্রে
তুমি কি বলতে পারো যে 2 মোলের মধ্যে 1 মোল ভাঙছে, 1 মোল রয়ে গেছে। তাইলে 1 মোলের মধ্যে কতটুকু? ধরো 2 মোলে ভাঙছে 1 মোল, 1 মোলে ভাঙছে হাফ মোল, মানে প্রতি মোলের জন্য আধা মোল ভাঙছে আর আধা মোল রয়ে গেছে। তো তুমি চাইলে পুরাটাকে এইভাবে করতে পারতা যে ইনিশিয়ালি ছিল এটা 2, এটা 0, এটা 0, পরে হইছে এইটা -1, এইটা +1 +1। তো ফাইনালি ইকুইলিব্রিয়ামে আসলে হচ্ছে এটা 1, এইটা 1, এইটা 1। বা তুমি চাইলে আরেকটা কাজ করতে পারতা, যেটা হচ্ছে তুমি পার মোল হিসাব করতে পারতা। ধরো 1 মোল থেকে যদি ভাঙে হচ্ছে ধরো আলফা পরিমাণ, তাইলে এন মোলের জন্য ভাঙবে হচ্ছে এন আলফা পরিমাণ। ধরো এটা আমি সি পরিমাণ দিছি, ছিল 0 0, এবার হচ্ছে সি মাইনাস সি আলফা পরিমাণ ভাঙছে। এই যে দেখছি এন পরিমাণের জন্য ভাঙবে এন আলফা, এই সাইডে হচ্ছে সি আলফা পরিমাণ বাড়ছে, সি আলফা পরিমাণ বাড়ছে। ঠিক আছে, তো আমি যদি এইটার ওই কনস্ট্যান্টটা লিখি কে এ, তাইলে হচ্ছে তোমার এইচ প্লাস এর কনসেন্ট্রেশন, এ মাইনাস এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এইচ এ এর কনসেন্ট্রেশন। ঠিক আছে, এখন ধরো আমরা কনসেন্ট্রেশন দিছি, তো কনসেন্ট্রেশনে কি হইতো? এন এইচ প্লাস মোল সংখ্যা ইন্টু এন এ মাইনাস মোল সংখ্যা ডিভাইডেড বাই এন এইচ এ মোল সংখ্যা। দেখো আমরা জানি কনসেন্ট্রেশন ইকুয়ালস টু এন বাই ভি, এখানে দুইটা এন, নিচে হচ্ছে জন্য ভি স্কোয়ার, আর এখানে একটা এন, তো এটার নিচে ভাগ আবার উপরে চলে যাবে ইন্টু ভি। দেখো ভি ভি কাটা গেলে নিচে একটা ভি থেকে যায়, মানে মোলের সাপেক্ষে হিসাব করলে তোমার হচ্ছে এরকম আসবে যে এন এইচ প্লাস, আচ্ছা এইচ প্লাসটা এরকম দেখায়, আচ্ছা এইটা এখানে লিখে রাখি নাহলে পরে, একের জন্য আলফা, এন এর জন্য এন আলফা, এন এইচ প্লাস ইন্টু এন এ মাইনাস ডিভাইডেড বাই ভি ইন্টু এন হচ্ছে ধরো কত ছিল এইচ এ। এখন তুমি চাইলে দুইভাবে হিসাব করতে পারো, মানে এইটার দুইটা ওয়ে অ্যারাউন্ড আছে। প্রথম হচ্ছে তুমি কনসেন্ট্রেশন দিয়ে হিসাব করবা, যে টোটাল যতখানি আছে আমি জানি না, বাট আমার কনসেন্ট্রেশনে ছিল সি, কনসেন্ট্রেশনে সি ধরে নিলে কি হবে? কনসেন্ট্রেশন সি ধরে নেওয়া মানে সি মোল পার লিটার তোমারই ছিল, সেখান থেকে আবার সি মাইনাস সি আলফা পরিমাণ কমছে। মানে তুমি 1 লিটার চিন্তা করতেছো, 1 লিটারের মধ্যে কি হচ্ছে, আর যেহেতু পুরোটা ইউনিফর্ম সলিউশন তাই সব জায়গায় সেম হবে। তো তুমি মোল নাম্বারে নিয়ে এসে ভি ইকুয়ালস টু 1 কনসিডার করতে পারো, বা হচ্ছে তুমি কনসেন্ট্রেশন আকারে রেখে দিতে পারো। কনসেন্ট্রেশন আকারে রেখে দেওয়ার পরে তুমি হচ্ছে জিনিসগুলো নিয়ে এভাবে হিসাব করতে পারো। তাইলেও তুমি আফটার অল 1 মোলে কি হচ্ছে সেটা নিয়ে চিন্তা করবা। ধরো সি মোল পার লিটার নিয়ে যখন হিসাব করতেছো, তখন তুমি আসলে ওই 1 লিটারে সি মোল আছে সেই সি মোল নিয়ে চিন্তা করতেছো। তো দুইটা আসলে একই জিনিস। এখানে আরেকটা বিষয় যে ভি ইকুয়ালস টু 1 ধরে নিতেছি মানে এইটা না যে আমি 1 লিটার একটা সলিউশনে এক্সপেরিমেন্টটা করতেছি, এইটা না। মানে হচ্ছে আমার বড় সলিউশনটা যেহেতু একটা ইউনিফর্ম সলিউশন, সব জায়গায় সেম জিনিস ঘটতেছে, তাই আমি 1 লিটারের দিকে তাকিয়ে দেখতেছি কি হয়, তাহলে বাকি জায়গায়ও সেম জিনিস হবে। তো হচ্ছে ধরো আমি এটা বলি, প্রতি লিটারে 1 লিটার থেকে যদি 2 মোল আসে, ধর 1 লিটার থেকে, তাহলে 10 লিটার থেকে কত আসবে? 10 × 2 20 মোল। বাট স্টিল কনসেন্ট্রেশন এখানে কি? 2 মোল পার লিটার, এখানেও সি হচ্ছে 2 মোল পার লিটার। মানে তোমরা এটা বুঝতেছো যে আমি 1 লিটারের জন্য কনসিডার করে যেই ফাইনাল কনসেন্ট্রেশন পাবো, 10 লিটারের জন্য কনসিডার করে সেম কনসেন্ট্রেশন পাবো। ঝামেলা হবে কিসে? মোল নাম্বারে। 1 লিটারে যদি থাকে 2 মোল, তাহলে 10 লিটার আছে 20 মোল, মানে অ্যামাউন্ট গ্যাসের বাড়তেছে, মানে গ্যাসের না, কি বলে, যেটা দ্রবীভূত আছে এই সলিউশনে সেটার অ্যামাউন্ট বাড়বে যদি তুমি বড় সলিউশন কনসিডার করো, বাট রেশিও সেম থাকবে। তো এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা ওইখানে ভ্যালু গুলা বসাই দিব, সি আলফা ইন্টু সি আলফা ডিভাইডেড বাই সি 1 - আলফা, তাহলে থাকে সি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 - আলফা। কারণ তোমাদের মনে আছে আমরা বলছিলাম এটা উইক অ্যাসিড,
উইক অ্যাসিড হওয়াতে লাভ কি হয়েছে? ধরো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে এ খুব কম হওয়ার কারণে আলফা খুব কম। ধরো 1 মোল থেকে আমার ধরো 0.00001 মোল হচ্ছে ডিসোসিয়েট হয়েছে, আর 0.9999 মোল হচ্ছে ইন্ট্যাক্ট রয়ে গেছে। সেজন্য আলফাটা নর্মালি 1-এর থেকেও অনেক ছোট, মানে প্রতি মোল কতটুকু কমছে সেটা তো 1-এর থেকে খুব কম। কারণ 1 মোলের আলফা 1 মানে বোঝো আলফা ইকুয়ালস টু হচ্ছে টোটাল মোল ডিভাইডেড বাই ধরো মানে ডিসোসিয়েটেড বাই টোটাল মোল। মানে 1 মোল থেকে যদি হচ্ছে ভেঙে কতটুকু হবে, ধরো এখানে 0.5 অবশিষ্ট রয়েছে, 0.5 রয়ে গেছে, তাইলে আলফা হচ্ছে 0.5, আলফা ইকুয়ালস টু 0.5। বাট যদি হচ্ছে ধরো 1 মোল দিছে, 1 মোলই ভেঙে চলে গেছে এই সাইডে, তাহলে তোমার আলফা হচ্ছে 1। বাট 1 মোল দিছো, 1 মোলই পুরাটা ভেঙে চলে গেছে, এইটা কখন হয়? এটা হচ্ছে স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে হয়, বাট উইক অ্যাসিডে এরকম হয় না, উইক অ্যাসিড অল্প একটু যায়। এই জন্য আমরা নর্মালি 1 - আলফাকে অ্যাপ্রক্সিমেট করি 1-এ, মানে আলফার মান ছোট যে 1 থেকে সেটা বাদ দিলেও ধরো 0.9999, এটা তো আফটার অল 1-ই বলতে গেলে। তো সেই জন্য আমরা এটাকে লিখতে পারি যে সি আলফা স্কোয়ার খালি, কারণ নিচে তো 1, এইটা হচ্ছে কে এ। তো এখান থেকে আমরা পরে আরো অনেক কিছু বের করতে পারবো। আচ্ছা, তো আমরা যেটা দেখলাম যে এইটা হচ্ছে আমাদের মেইন সূত্র, যেটা আমাদের মনে রাখতে হবে, যে কে এ ইকুয়ালস টু সি টাইমস আলফা স্কোয়ার্ড। এইটা কিসের ক্ষেত্রে? উইক অ্যাসিডের ক্ষেত্রে, স্পেশালি যাদের হচ্ছে আলফার মান খুবই খুবই ছোট 1-এর থেকে, যেন হচ্ছে 1 - আলফা সমানুপাতিক 1 হয়, তাদের ক্ষেত্রে এটা সত্য। তো এইটার জন্য হচ্ছে তুমি মূলত এত চিন্তা করা লাগবে না। তুমি যদি কে এ ইকুয়ালস টু সামথিং ইন্টু 10⁻⁻, ধরো অনেক বড় সংখ্যা দেখো 7, 8 বা 10, তাহলে বুঝবে এটা অনেক ছোট, তো তুমি এইটা অ্যাপ্লাই করতে পারবা। আর একটা বড় কারণ কি, ধরো এটা ইগনোর করার কারণ হচ্ছে সিগনিফিকেন্ট ফিগারে। ধরো তোমার আলফা ইকুয়ালস টু 0.002, আর তোমার সি হচ্ছে ধরো 2.3, তখন হচ্ছে আলফারে তুমি স্কোয়ার করলে এটা আরো ছোট যাবে। বা ধরো তোমার যেটা বলতে চাচ্ছি আমি, যে আলফার ডিজিট গুলা দশমিকের পরে যদি অনেক পরে থাকে আর তোমার ডিজিট গুলো যদি অনেক আগে থাকে, তো আলফার চেঞ্জ তোমার ডিজিটে কত সিগনিফিকেন্ট হবে না। আর যেহেতু সিগনিফিকেন্ট হবে না, তাই হচ্ছে ধরো এরকমই 0.99998, এটাকে যখন তুমি 2 ডেসিমেল পর্যন্ত নিবা তখন 0.1ই হবে সবসময়। বেশিরভাগ ক্ষেত্রে তুমি অনেক ঘর পর্যন্ত নিলেও 0.1 থাকবে, 1 - আলফা যেটা। ধরো 1 - আলফা যদি তুমি করো তাহলে 0.999, এটা 0.1 আর কি, এটা 1 হবে। তো সেরকম বিষয়টা, যে ডেসিমাল পয়েন্টের পরে যেহেতু আলফার মান অনেক দূর পর্যন্ত, তাই এটা আমাদের 1-এর সাথে বিয়োগ করলে তেমন এফেক্ট করে না। এবার আসো এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস। প্রথম হচ্ছে, যদি কখনো তোমার কাছে কনসেন্ট্রেশন চায়, ফাইন্ড আউট করতে বলে। ধরো বললো এরকম যে একটা অ্যাসিড আছে CH3COOH, এই অ্যাসিডটা হচ্ছে ধরো এত পার্সেন্ট বিয়োজিত হয়, 10%, 10% ডিসোসিয়েট হয় বা 10% ভাঙে, আর এইটার কে এ ধরো দিয়ে দিল। এখন বলছি যে তোমার ইসের কনসেন্ট্রেশন কত, অ্যাসিডের ওই সলিউশনে। তো এখন হচ্ছে ওই অ্যাসিডের কনসেন্ট্রেশন বের করার জন্য তুমি কি করবা? তুমি হচ্ছে দেখবা যে একদম এই কনসেন্ট্রেশন, ধরো CH3COOH, এইটার কনসেন্ট্রেশন আমরা কি পাইছিলাম উপরের আইস টেবিল থেকে? পাইছিলাম C - C আলফা ইকুয়ালস টু সি ইন্টু 1 - আলফা। তো এখান থেকে তুমি তার আগে কি করবা? তুমি তার আগে কে এ ইকুয়ালস টু সি আলফা স্কোয়ার, এইখান থেকে আলফার মান ধরো 10% বিয়োজিত হয়, মানে যা ছিল তার 10 ভাগের 1 ভাগ। যদি 10 মোল থাকে তাইলে 1 মোল, আর যদি 1 মোল থাকে তাহলে 0.1 মোল। তাহলে আলফার মান হচ্ছে 0.1, যেটা আসলে 10%-এর সমান।
তাই যদি কখনো এত পার্সেন্ট ডিসোসিয়েট হয় এই টাইপের কথা বলা থাকে তাহলে বুঝবো এটা আলফার কথা বলা হচ্ছে। তো এবার তুমি হচ্ছে তাহলে কে এ ডিভাইডেড বাই আলফা স্কোয়ার দিয়ে সি বের করবা। তারপরে তুমি চাইলে অনেক কিছুই করতে পারো, যদি তোমাকে এখন চায় ধরো এটার কনসেন্ট্রেশন কত তুমি এইভাবে বের করবা। আর যদি চাই যে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন কত, এইচ প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে সি আলফা ছিল, তাইলে হচ্ছে কে বাই আলফা স্কোয়ার কে এ যেটা আমরা এখান থেকে পাইছি ইনটু হচ্ছে আলফা, তাহলে শুধু হচ্ছে কে এ বাই আলফা। এইটা হচ্ছে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন। বা যদি তুমি আবার ধরো বলে দিল যে, মানে অনেক টাইপের ম্যাথই আসতে পারে, এটা তো তোমাদের আলাদা করে বলে দেওয়ার আশা করি দরকার নেই, যে কে এ দেওয়া আছে সি দেওয়া আছে তাহলে কত পার্সেন্ট ভাঙবে। তো এগুলা হচ্ছে তোমরা পারবা সলভ করতে। এখন যে ইন্টারেস্টিং বিষয়টা আমরা আসতে চাই, মানে আমি দেখাতে চাই, সেটা হচ্ছে একটা মজার জিনিস, হচ্ছে অজওয়াল্ডের লঘুকরণ সমীকরণ বলে। অজওয়াল্ড বানানটা আমি শিওর না, অজওয়াল্ডস ল লঘুকরণ সমীকরণটা অনেকটা এরকম। ধরো এইটা অজওয়াল্ড করছে আর কি এই কাজটা, এই সমীকরণটা, বাট এখান থেকে একটা জিনিস বের হয়ে আসে যেটা অনেক ইন্টারেস্টিং আর নন ইনটিউটিভ। ধরো তোমরা হচ্ছে লা শাতেলিয়ারের প্রিন্সিপাল পড়ছো, লা শাতে আচ্ছা তোমরা হচ্ছে শুরু থেকে চিন্তা করো আমার সাথে। ধরো লা শাতেলিয়ারের প্রিন্সিপালে তোমরা পড়ছো যে একটা ইকুয়েশনের এই সাইডে যদি এ থাকে এই সাইডে যদি বি থাকে, তাহলে এ এর অ্যামাউন্ট বাড়াইলে এই রিয়াকশনটা ওইদিকে যাবে, তখন বি এর অ্যামাউন্ট বাড়বে, এরকম কিছু কথা শুনছিলা। আবার শুনছো যে তোমরা হিট দিলে ওগুলো তো আসেই, কিন্তু এইটুকু আমি শুধু করতে চাই যে এর অ্যামাউন্ট বাড়লে বি এর অ্যামাউন্ট বাড়বে, এইটা হচ্ছে লাসাতেলের প্রিন্সিপালে বলা ছিল। এখন অজওয়াল্ডের লঘুকরণ সমীকরণ একটু অন্যরকম। অজওয়াল্ডের লঘুকরণ সমীকরণটা দেখো, কে এ ইকুয়ালস টু সি আলফা স্কোয়ার, দেখো আলফা ইকুয়ালস টু রুট ওভার কে এ বাই সি, মানে আলফা সমানুপাতিক 1/√c, মানে অ্যাজ সি গোজ আপ আলফা গোজ ডাউন। মানে এটা কিন্তু অনেক অদ্ভুত বিষয়টা। একটা কন্টেইনারে তুমি যদি ধরো 1 মোল চিনি দাও 1 লিটার একটা কন্টেইনারে, তাহলে ধরো চিনি ডিসোসিয়েট হবে 50%। কিন্তু যদি তুমি চিনির পরিমাণটা বাড়াইয়া যদি 2 মোল দাও, তাইলে কি হইলো, সি ডাবল হইলো। তাহলে আলফা তখন হবে 50% ডিভাইডেড বাই √2, কারণ সি হচ্ছে 2 গুণ হয়েছে 2c, ওজন সি প্রাইম হচ্ছে 2c, তো আলফা প্রাইম হবে 50% বাই √2 বা আলফা বাই √2, মানে আলফার মান আরো কমবে। মানে তুমি যদি অনেক নাও, ধরো 10 মোল নিলা, 10 মোল নিলে বা ধরো 100 মোল নিলা চিনি, 100 মোল চিনি নিলে তোমার হচ্ছে আলফার মান হবে 1/10, আগের 10 ভাগের 1 ভাগ। মানে আগে মনে হইতো তোমার যে চিনি যত বেশি তত বেশি প্রোডাক্ট। ধরো এরকম আমি যদি বলি যে এইচ এ থেকে হচ্ছে, না এইটাই ধরো তোমার হচ্ছে এ থেকে বি তে যাচ্ছে, ঠিক আছে, তাহলে 1 থেকে যাবে B/A তে। এখন দেখো আমি দেখাবো যে লাসাতেলের প্রিন্সিপালটা ভুল না, শুধু নন ইনটিউইটিভ। লাসাতেলের প্রিন্সিপাল বলে যে তোমার রিএজেন্ট বাড়াইলে প্রোডাক্ট বাড়বে, নট দ্যাট হচ্ছে আলফা বাড়বে। আলফা বাড়া আর প্রোডাক্ট বাড়ার মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা এখন একটু দেখবো। ধরো এ থেকে বি প্রডিউস হয়, তাইলে এ মোল থেকে বি মোল হয়, তো 1 মোল থেকে B/A মোল হবে। এখন ধরো এটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, তুমি যদি হচ্ছে ধরো 5 মোল ছিল, 5 মোল থেকে 1 মোল হইতো, ঠিক আছে, এখানে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কত ছিল, ধরো 5 মোল দিলে 1 মোল ডিসোসিয়েট হইতো, তাহলে হচ্ছে 1/5 বা 20% ডিসোসিয়েট হইতো। এবার ধরো বলতেছে 10 মোল দিলে, না ধরো 50 মোল দিলে 5 মোল ডিসোসিয়েট হয়। ধরো এখানে প্রসেসটা কিরকম তুমি চিন্তা করো, 5 মোলে 1 মোল, তো ইনটিউটিভলি যদি আলফার রেট সেম থাকতো, মানে 20%ই থাকতো, 1/5 থাকতো, তাহলে 50 মোলে হওয়ার কথা ছিল কত, 10 মোল, কারণ 1/5, 50 ভাগ 5 হচ্ছে 10,
কিন্তু দেখো রিয়াকশন রেটটা কমে গেছে, এখন আলফা হয়েছে 5/50, মানে 1/10। মানে এটা কিন্তু আমি ওই রুট সি এর এটা ধরতেছি না, আমি খালি একটা ধারণা দিচ্ছি, আমি একদম ওই রুটের সমীকরণটা মেনটেন করে করতেছি না। ধরো যেখানে বুঝাতে যাচ্ছি যে এইটা যে তোমার এই ক্ষেত্রে আলফার মান কমছে, আগে ছিল এত এখন হয়েছে এত, আগে ছিল 0.2 এখন হয়েছে 0.1, অর্ধেক হয়ে গেছে আলফা। কিন্তু দেখো প্রোডাক্ট আগে ছিল 1, প্রোডাক্ট হয়েছে 5, প্রোডাক্ট কিন্তু বাড়ছে, 5 গুণ হয়েছে, না 5 গুণ ধরো। ধরো আগের প্রোডাক্ট, প্রোডাক্ট প্রাইম হচ্ছে 5 ইন্টু আগের প্রোডাক্ট, কিন্তু আলফা প্রাইম হচ্ছে হাফ ইন্টু আগের আলফা। মানে এটা তোমাদের বুঝতে হবে যে কি বলে ডিসোসিয়েশন বা ধরো বিয়োজন মাত্রা যেটা আলফা, যে কত পার্সেন্ট বিয়োজিত হয়, ওই মাত্রাটা কমলেও ওভারঅল প্রোডাক্ট কিন্তু বাড়বেই, প্রোডাক্ট কখনো কমবে না। তুমি বেশি চিনি দিলে বেশি পরিমাণ চিনি ধরো ভেঙে মিষ্টি হবে, কিন্তু অ্যাজ লং এজ তুমি হচ্ছে বেশি চিনি মিশাচ্ছ, আলফার মান কমতে থাকবে। তো এখন এইখান থেকে আশা করি একটা আইডিয়া পাইছো, নতুন আইডিয়া, যে যত বেশি ডেন্স বা যত বেশি কনসেন্ট্রেটেড দ্রবণ হবে সেটা ডিসোসিয়েশন তত কম হবে। এইটার আরেকটা কারণ আছে, যে কারণটা ধরো আমি ওই কারণে দেখাইতে গেলে একটু ওই পাশে দেরি হয়ে যাবে, বাট ওটা বলে রাখি, ধরো এটা বেশি ইম্পর্টেন্ট। ধরো ওয়াই কেন হচ্ছে এই জিনিসটা ঘটে সেটা নিয়ে একটু আলোচনা করি। চিন্তা করো এ বি একটা বন্ড আছে, ঠিক আছে, এ বি একটা পদার্থ, পদার্থটা হচ্ছে এবি, যেটার মধ্যে একটা বন্ড দিয়ে এবি একসাথে থাকে, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো, আমরা বলি যে এবি নিজে একটা লিকুইড, প্লাস যদি তুমি এবি যদি পানির মধ্যে দাও তাইলে এবি হবে অ্যাকুয়াস। জিনিসটা অনেকটা এরকম যে তোমার কাছে একটা ছোট সিরাপ আছে, সিরাপটা পানি দিয়ে তৈরি না, সিরাপটা হচ্ছে এবি, কিন্তু এটা লিকুইড সিরাপ, মানে লিকুইড পদার্থ। বা ইথানল, ধরো ইথানল হচ্ছে পানির সাথে মেশে ভালো। তো ধরো এবি বা এটা ইথানল আছে তোমার কাছে, ইথানলটা পিওর ইথানল, সেইটা যখন তুমি পানিতে দিবা তখন এটা ডিসোসিয়েট হয়ে পুরো পানিতে মিশে যাবে, ডিজলভ হয়ে যাবে। এখন দেখো নর্মালি একটা জিনিস ভাঙে কেন, সোডিয়াম ক্লোরাইডের কথাই চিন্তা করো, সোডিয়াম ক্লোরাইড যখন একসাথে থাকে তখন ওটা স্ট্রং থাকে, কিন্তু যখন ওরা হচ্ছে পানির মধ্যে যায় তখন পানির স্ট্রাকচারটা কিরকম, ধরো পানির অক্সিজেনের দিকে থাকে পার্শিয়াল নেগেটিভ আর হাইড্রোজেনের দিকে থাকে পার্শিয়াল পজিটিভ। এই জিনিসটা হচ্ছে অনেক ক্রুশিয়াল একটা রোল প্লে করে পানিকে পোলার বানাইতে। পানি হচ্ছে একটা পোলার সলভেন্ট, পানি পোলার সলভেন্ট হওয়ার কারণে ধরো পানিকে তুমি একটা ছোট ম্যাগনেট টাইপের চিন্তা করতে পারো, এক সাইডে প্লাস চার্জ এক সাইডে মাইনাস চার্জ। তো সোডিয়াম ক্লোরাইডের আবার ক্লোরিনের সাইডে মাইনাস চার্জ, সোডিয়ামের সাইডে প্লাস চার্জ। তো ম্যাগনেট গুলো এইভাবে যুক্ত হয়, ধরো এইদিকে আবার মাইনাস চার্জ এদিকে প্লাস চার্জ। ধরো ম্যাগনেট কেমনে, ধরো এইদিকে অক্সিজেন থাকে এইদিকে হাইড্রোজেন দুইটা থাকে, আবার এইদিকে অক্সিজেন থাকে এইদিকে হাইড্রোজেন দুইটা থাকে, কিন্তু ওভারঅল একটা ম্যাগনেট হিসেবে তুমি চিন্তা করতে পারো পুরাটাকে, এইদিকে মাইনাস এইদিকে প্লাস। তো দেখো এই ম্যাগনেট গুলা কি করে, চারদিক দিয়ে ঘিরে ধরে সোডিয়াম ক্লোরাইডটারে, সোডিয়াম ক্লোরাইড ঘিরে ধরে। এখন ধরো সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করো, এনে একটা বন্ড সিএল, বন্ডটা ধরো অত প্রমিনেন্ট না, ইলেকট্রনটা প্রায় সিএল এর কাছাকাছি থাকে যেহেতু আয়নিক বন্ড। তো এইদিকে সিএল কে অনেকগুলা ম্যাগনেট প্লাস চার্জ দিয়ে টানতেছে, এইদিকে এনএ কে অনেকগুলা নেগেটিভ চার্জ ওয়ালা ম্যাগনেট টানতেছে। তো এই টান খেয়ে মাঝখানের বন্ডটা ভেঙে যায়, ওটা ওইদিকে চলে যায় এটা এদিকে চলে যায়, তখন এনএ প্লাস সিএল মাইনাস হয়ে যায়, কারণ ইলেকট্রন গুলো আগে ক্লোরিনের অনেক কাছে ছিল, যখন ভেঙে যায় তখন ক্লোরিনের কাছে ইলেকট্রন গুলো চলে যায়। এখন এই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ম্যাগনেট যত বেশি সোডিয়াম ক্লোরাইডের ভাঙার টেন্ডেন্সি তত বেশি, এইটা আশা করি বুঝতেছো। কারণ ম্যাগনেট যত বেশি অ্যাট্রাকশন তত বেশি আর ভাঙার পরিমাণ তত বেশি। আর ধরো এইরকম যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, ধরো অ্যামাউন্ট অফ ম্যাগনেট না লিখে H2O লিখি, অ্যামাউন্ট অফ H2O, আর ধরো হচ্ছে অ্যামাউন্ট অফ NaCl, আর ধরো অ্যামাউন্ট অফ Na প্লাস অ্যান্ড Cl মাইনাস। এখন যদি তুমি এগুলো নিয়ে চিন্তা করো, অ্যামাউন্ট অফ H2O যত বাড়বে তত এইগুলা বাড়বে, এইটা কমবে। কারণ হচ্ছে যত বেশি পানি তত বেশি পানি তত বেশি ম্যাগনেট, আর NaCl কে তত বেশি চারদিক দিয়ে ঘিরে ধরে
ওরা হচ্ছে ভেঙে ফেলবে। এখন পানি ফিক্সড রেখে যত বেশি NaCl তত বেশি Na+Cl-, কিন্তু রেটটা কমে যাবে। চিন্তা করো, পানির একটা ধারণ ক্ষমতা আছে, এই পানি ধরো 10টা ভাঙতে পারে, ঠিক আছে? তো ইনিশিয়ালি তুমি ওকে 5টা NaCl দিতা, ও ভেঙে দিত কিছু অ্যামাউন্টে, 5টাই ভেঙে দিত ধরো, বা একটা অ্যামাউন্টে ভাঙতো ধরো কিছু। এখন তুমি যখন ওরে 8টা দিবা, তখন পানির একটা মজার জিনিস হবে, পানি হচ্ছে অ্যামাউন্ট অফ ম্যাগনেট কিন্তু নির্দিষ্ট, ম্যাগনেট গুলা কয়েকটারই ধরতে পারে, ম্যাগনেট তো আর সবগুলার একসাথে ধরতে পারবে না। তো 5টা থেকে ও ভাঙতো হচ্ছে তোমার ধরো, আচ্ছা না ধরো 15টা দিতা, 15টা থেকেও ভাঙতো 10টা, ঠিক আছে? এখন তুমি যদি ওকে দাও 20টা, তাও ও ভাঙতেছে ধরো এখন 13টা, ঠিক আছে? তো আগের থেকে বেশি ভাঙতেছে, কারণ সোডিয়াম ক্লোরাইড ওর কাছে বেশি। ধরো ম্যাক্সিমাম এরকম না, ম্যাক্সিমাম ধরো ওর কাছে হচ্ছে 15টা টাইপের, কিন্তু 15টা ভাঙবে না, কারণ হচ্ছে মোস্টলি এটা উভমুখী। তো তো এই জন্য হচ্ছে ধরো NaCl এর এক্সাম্পলটা একটু খারাপ হয়েছে, কারণ NaCl অনেক বেশি ভেঙে যায়। ধরো অন্য কিছুর এক্সাম্পল দেখি, তোমার ধরো, আচ্ছা এই পার্টটা আরেকবার শুরু থেকে বুঝি। ধরো অ্যামাউন্ট অফ এইটা, ধরে নাও যে AB নামে একটা পদার্থ আছে পানিতে মিশে, এটা হচ্ছে A+ আর B- পরিণত হয়। এখন হচ্ছে ধরো চিন্তা করো, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ H2O, ধরো সার্টিন এল অ্যামাউন্ট অফ H2O হচ্ছে আলফা এফিসিয়েন্সি দেয়। অ্যামাউন্ট অফ H2O অনেকটা এফিসিয়েন্সি টাইপের, H2O যত বেশি এফিসিয়েন্সি তত বেশি, কারণ ম্যাগনেট তত বেশি। কিন্তু আবার কথা হচ্ছে, একটা নির্দিষ্ট পরিমাণ পানি যত বেশি তুমি AB দিবা, তত বেশি A+B+ প্রডিউস করবে, কারণ হচ্ছে ও ধরো একটা ওয়ার্কারের কাছে একদিক দিয়ে যত পরিমাণ কাজ আসবে, ও কাজের পরিমাণ তত বাড়াই দিবে। আর যখন ওর কাছে কম কাজ থাকবে, তখন ও কম কাজ করবে, এমন না যে কম কাজ থাকলেও পুরা কাজটা শেষ করে দিয়া বসে থাকবে। কন্টিনিউয়াসলি তো পানি হচ্ছে, মানে ওয়ার্কার কাজ করতে থাকবে, তো এরকম পানি হচ্ছে তোমার এটা ভেঙে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রাখবে, আর কিছু প্রোডাক্ট রাখবে, মানে কিছু রিয়াক্টেন্ট আকারে রেখে দিবে, কারণ এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। এখন চিন্তা করো, যদি পানির অ্যামাউন্ট বেড়ে যায়, তাইলে হচ্ছে কি তোমার পানির অ্যামাউন্ট বেড়ে গেলে ভাঙার পরিমাণ বেড়ে যাচ্ছে, মানে আলফা বেড়ে যাচ্ছে। মানে এইটা চিন্তা করো, তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ AB রাখছো, এবার সেটাতে পানি বাড়াই দিছো, তাহলে আলফা বাড়ছে। আর পানি বাড়াইলে এই সলিউশনটা নিজে কি হয়, ডাইলিউট হয়, মানে AB এর কনসেন্ট্রেশন হচ্ছে ডিক্রিজ করে, নিচে যায়। যদি পানির অ্যামাউন্ট বৃদ্ধি পায়, তাইলে হচ্ছে আলফা বৃদ্ধি পাবে। মানে এই কারণে হচ্ছে তোমার একটা জিনিসকে ডাইলিউট করলে ওইটার আরো বেশি হয় কনসেন্ট্রেশন, কারণ একটা পিওর জিনিস শুধু AB একটা পাত্রে রেখে দিলে, লিকুইড থাকলেও সেটা A+B- আকারে থাকে না, কারণ ওটারে টেনে ভাঙার মতো কোনো ম্যাগনেট নেই, ওটা নিজেরা নিজেরাই আছে। এই জন্য পিওর পদার্থ নর্মালি ডিসোসিয়েট হয় না কখনো। তো এবার আসো, এবার আমরা আরেকটা ইকুয়েশন দেখাই দিব, যেটা হচ্ছে বাফার সলিউশনের ইকুয়েশন। এটা নিয়ে হচ্ছে দেখাই দিব, জাস্ট ডিটেলসে অত আলোচনা করতে পারবো না, কারণ সময় শেষের দিকে। তো ধরো বাফার সলিউশনটা অনেকটা এরকম, ধরো একটা উইক অ্যাসিড আছে HA, সেইটার সাথে তোমার হচ্ছে এটা ভাঙলো H++A-। এখন ধরো এইটারই কিছু সল্ট আছে, ধরো কি বলা যায়, সি, না সিটাও কেমন লাগে, ধরো BA, যেখানে BA হচ্ছে একটা সল্ট, মানে ধরো HA+BOH মিলে হচ্ছে BA+H2O বানায়, এরকম একটা সল্ট হচ্ছে BA, যেটা হচ্ছে HA এর সাথে BOH এর রিয়াকশনে নিউট্রাল একটা সল্ট প্রডিউস। এই সল্টটা ধরো HA হচ্ছে উইক অ্যাসিড, তো উভমুখী হবে। আর BA তো সল্ট, BA হচ্ছে পুরাটাই B++A- ভাঙা থাকবে।
এখন একটা মজার বিষয় হচ্ছে, তুমি যদি একই সলিউশনে কিছু এইচ এ রাখো, কিছু বি এ রাখো, তাহলে একটা মজার জিনিস হয়। তাহলে এরকম একটা মিক্সচার থাকে, ধরো পাত্রে এরকম, এই মিক্সচারে হচ্ছে বি এ যেহেতু সল্ট, তো ও পুরাটাই ডিসোসিয়েট হয়, কারণ সল্টের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অনেক হাই। আর অ্যাসিডটা যেহেতু উইক, তাই কিছু ডিসোসিয়েট হয়, কিছু আবার অ্যাসিড আকারেই থাকে। মানে এখানে মজা হচ্ছে, কেমিস্ট্রার দেখছে এই দুইটার সলিউশন একসাথে থাকলে তখন একটা, এটার পিএইচটা হচ্ছে অনেক স্টেবল থাকে। স্টেবল কিরকম, ধরো তুমি যদি এইটাতে বাইরে থেকে কিছু এইচ প্লাস দাও, ধরো সল্ট তো আর এফেক্ট করে না, শুধু আমি এইচ প্লাস আর ও এইচ মাইনাস নিয়ে মাথা ঘামাবো। সেই এইচ প্লাসটা হচ্ছে আমাদের এই বি প্লাস, না বি প্লাস না, আমাদের এই এ মাইনাস, যেটা এক্সট্রা এ মাইনাস আছে, সে এক্সট্রা এ মাইনাস এসে এইচ এ বানাই দিবে কিছু। মানে রিয়াকশনটা কিরকম হবে, ধরো আমরা জানি যে তোমার অলরেডি আছে এইচ এ, সেটা থেকে হয় হচ্ছে এইচ প্লাস প্লাস এ মাইনাস, আর বি এ এইটা হচ্ছে পুরাটাই ভেঙে বি প্লাস প্লাস এ মাইনাস। এখন তুমি যদি এইচ প্লাস বাড়াই দাও, মানে অতিরিক্ত কিছু এইচ প্লাস অ্যাড করো বাইরে থেকে, তাহলে এই রিয়াকশনটা একটু ব্যাকওয়ার্ডস যাবে। ব্যাকওয়ার্ডস যাবে কতক্ষণ, যতক্ষণে তোমার হচ্ছে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন বা দুইটার গুণফল আবার আগের পর্যায়ে চলে না আসে। আগের পর্যায়ে চলে আসলে হচ্ছে আবার ব্যাকওয়ার্ডস রিয়াকশন যাওয়া শেষ হয়ে যাবে। মানে এইচ প্লাস একটু বাড়াই দিলে সেই এইচ প্লাস এর এফেক্টটা কমানোর জন্য হচ্ছে নামতে থাকবে, উল্টা রিয়াকশন হইতে থাকবে। যখন উল্টা হয়ে আবার আগের পর্যায়ে চলে আসবে বা আগের কাছাকাছি চলে আসবে, তখন হচ্ছে আবার স্টেবল হয়ে যাবে ইকুইলিব্রিয়ামে। চিন্তা করো যদি তুমি OH মাইনাস দিতা, তাহলে একটা মজার জিনিস হইতো। OH মাইনাস দিলে হচ্ছে তোমার এই এইচ প্লাসটার সাথে OH মাইনাস রিয়াক্ট করতো। এইচ প্লাসটার সাথে OH মাইনাস রিয়াক্ট করে কি হইতো তখন, তখন এই পাশে এইচ প্লাস কমে গেছে, তো আরো কিছু এইচে ভাঙতো এইদিকে এসে। তো এই পার্টটা হচ্ছে যেহেতু ইম্পর্টেন্ট, এই পার্টটা আমি আরেকবার বলতেছি। ধরো আমাদের সলিউশনে এখন অ্যাবান্ডেন্ট এ মাইনাস আছে, কারণ আমাদের সল্ট যেটা বি এ, সেটা পুরাটা ডিসোসিয়েট হয়ে এ মাইনাস দিছে, মানে এ মাইনাসের কোনো অভাব নাই। অভাব আছে কিসের, অভাব আছে এইচ প্লাসের। এইচ প্লাস প্লাস এ মাইনাস, এইটা হচ্ছে তোমার এইচ এ। আর একটা যেটা মনে রাখার বিষয়, সেটা হচ্ছে যে কমন আয়ন এফেক্টের কথা চিন্তা করো। আমরা নর্মালি জানতাম এ প্লাস বি থেকে ধরো সি প্লাস ডি হয়েছে, আর তুমি অন্য একটা ইকুয়েশনে ধরো ই প্লাস এফ থেকে সি প্লাস জি হয়েছে, কিন্তু তুমি যদি দেখো দেখবে এই দুইটা সি কমন হওয়ায় তোমার হচ্ছে ধরো এই রিয়াকশনটা উপরেরটা ধরো উভমুখী, কিন্তু এটা একমুখী, তো এটা সি বেশি প্রডিউস হয়েছে, তো এই সি কমন আয়ন এফেক্ট হয়, সি এর প্রভাবে এইটারও পিছিয়ে যাচ্ছে। সিমিলারলি এ মাইনাস আসে হচ্ছে ই থেকে, এ মাইনাস এখানে কমন আয়ন, এ মাইনাস কমন আয়ন হওয়ায় হচ্ছে অলরেডি এইটা অনেকটা এই দিকে শিফটেড, অনেকটা মানে এইটা অনেক স্ট্রং এই সাইডেরটা, আর এই সাইডের এই সামনেরটা উইক, কারণ হচ্ছে এই সাইডে এ মাইনাস অলরেডি অনেক বেশি আছে। আর ধর আমাদের তো হচ্ছে এ মাইনাস আর এইচ প্লাস এর কনসেন্ট্রেশনের গুণফল সমান রাখা লাগবে, ডিভাইডেড বাই এইচ এ। তো ধরো এ মাইনাস অনেক বেশি অলরেডি আছে, এখন নতুন করে যদি এইচ প্লাস আসে তাইলে কি হয় সেটা দেখো। নতুন করে এইচ প্লাস আসলে এ মাইনাস যেহেতু অ্যাবান্ডেন্ট আছে অনেক বেশি, তো কিছু এ মাইনাস এইচ প্লাস এর সাথে রিয়াক্ট করে উল্টার দিকে আরো একটু বাড়াই দেয়। মানে যা আছে তার থেকে তো তেমন পার্থক্য হবে না, কারণ এইচ প্লাস একটু বেড়ে যাওয়াতে এই কনসেন্ট্রেশনটা বেড়ে গেছিল। তো তখন হচ্ছে টোটাল কিছু এইটা নিচে চলে আসে, এইটাও কিছু কমে নিচে চলে আসে, তখন উপরেরটা কমে নিচেরটা বাড়ে, এজন্য এই কে এটা আবার কনস্ট্যান্ট থাকে। আশা করি বুঝতেছো। এবার হচ্ছে OH মাইনাস দিলে কি হয়, OH মাইনাস দিলে এইচ প্লাস এর সাথে রিয়াক্ট করে ফেলে, OH মাইনাস পানি বানাই ফেলে। কারণ আমরা অলরেডি জানি যে পানি ভাঙারটা কম, মানে পানি থেকে এইচ প্লাস OH মাইনাস হওয়ার টেন্ডেন্সি খুব কম, কিন্তু এইচ প্লাস OH থেকে পানি হওয়ার টেন্ডেন্সি খুবই বেশি। এটা ধরো গাঢ় করে দিচ্ছি বেশি বুঝাই। তো পানি হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন সেক্ষেত্রে হচ্ছে কমে যাচ্ছে। কমে গেলে কি তোমার আরেকটু বাড়তে হবে, তখন কিছু এইচ এ ভাঙে এই মাইনাস আর এইচ প্লাস বানায়। এখন দেখো
ভাঙার পর আবার সমান থাকে। তো কনসেন্ট্রেশনটা কেমনে হচ্ছে একই থাকে, আমরা জানি পিএইচ এইটা ডিপেন্ড করে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস এর উপরে। তা আমি প্রথমে এক্সট্রা কিছু এইচ প্লাস দিলাম, এক্সট্রা কিছু এইচ প্লাস দিলে সেই এইচ প্লাসটা হচ্ছে এ মাইনাসের সাথে রিয়াক্ট করে অ্যাসিড বানাই ফেললো। আগে যতটুকু এইচ প্লাস ছিল তার কাছাকাছি এইচ প্লাস থেকে গেল। তো আমার এইচ প্লাস এর কনসেন্ট্রেশন যেহেতু আগের মতোই হয়ে গেল, কারণ যতটুকু বাড়াইছিলাম ততটুকু এ মাইনাস খেয়ে ফেলছে, তাইলে তো আমার পিএইচ প্রায় আগের মতোই থাকবে। আর যদি আমি ও এইচ মাইনাস দেই, তাইলে এইচ প্লাস প্রথমে কমে যাবে একটু এটার সাথে রিয়াক্ট করে, পরে আবার আমাদের এইচ এ নিজে ডিসোসিয়েট হবে, তখন এইচ এ এর অ্যামাউন্ট কমে যাবে, কারণ এটা আগে যতটুকু ছিল তার থেকে বেশি ভাঙছে। কিন্তু ভাঙার পরে প্রডিউস করছে আবার এইচ প্লাসই। এইচ প্লাস কতটুকু প্রডিউস করছে, আগে যতটুকু ছিল ততটুকু, কারণ হচ্ছে তোমার ততটুকু পৌঁছানোর পরে কে আবার আগের মতো থাকবে। তো সেক্ষেত্রেও এইচ প্লাসটা কনসিস্টেন্ট থাকতেছে, এক জায়গায় এ মাইনাস কমতেছে, এক জায়গায় এইচ এ কমতেছে, বাট এইচ প্লাসটা ওভারঅল কনসিস্টেন্ট থাকতেছে, তাই পিএইচটা অনেকটা কনস্ট্যান্ট। এখন আসো আমরা যদি ধরো এই রিয়াকশনটা থেকে যাই, তোমার ধরো কে এ ইকুয়ালস টু এ মাইনাস, এবার আসো এইচ প্লাস ডিভাইডেড বাই এইচ এ। এই রিয়াকশনটা থেকে আমরা কিছু কাজ করব। প্রথমে যেটা সেটা হচ্ছে পি নিব, পি কে এ এদিকে থাকবে, এদিকে থাকবে তোমার কি বলে মাইনাস পি এইচ মাইনাস পি এ মাইনাস ডিভাইডেড বাই এইচ এ। এইটা কেন, এটা আমি আরেকটা স্টেপ করে দেখাই দিই। ধরো মাইনাস লগ নিচ্ছি কে এ ইকুয়ালস টু মাইনাস লগ এইচ প্লাস, ধরো গুণ আকারে সেটা ভেঙে যাচ্ছে আবার, মাইনাস লগ তোমার হচ্ছে কি বলে না, এটা তো প্লাসই হবে, এটা ভুল হয়েছে একটু। ওইটা করে নেওয়া ভালো, করে নিলে হচ্ছে এটা থাকে না কনফিউশনটা। মাইনাস লগ হচ্ছে আবার কি তোমার এইচ এ। এখন আসো আমাদের টার্গেট কি। আচ্ছা টার্গেট কি তার আগে বলার আগে ইকুয়েশনটা একটু সলভ করি। এই সাইড হচ্ছে পি কে এ পিএইচপি। এবার আসো আমরা একটু আরেকটা কাজ করব, এই সাইডে মাইনাস লগ এইচ প্লাস রাখবো, কারণ এইখানে পিএইচটা রাখি, পিএইচটা আমাদের জন্য কনভিনিয়েন্ট। এই সাইডে আসবে মাইনাস লগ কে এ প্লাস লগ এ মাইনাস ডিভাইডেড বাই এইচ এ। তো এইটা হচ্ছে যেহেতু জানি, এখন আসো তাহলে কি হয়, পি এইচ ইকুয়ালস টু পি কে এ প্লাস লগ concentration of A minus divided by concentration of HA। এখন এইখানে কিছু মজার বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে concentration of A minus যেটা, এইটাকে আমরা ইকুয়াল টু ধরি concentration of BA। কেন, কারণ আমরা বলছিলাম যে HA ভেঙে H প্লাস প্লাস A মাইনাস এইটা যে হবে, এটা খুবই এই দিকে হেভি, এইদিকে খুব কম ডিসোসিয়েট হবে, কারণ একে এটা উইক অ্যাসিড, তার উপরে আবার A মাইনাস কমন আয়ন আছে। তাই আমাদের সল্টের যে কনসেন্ট্রেশন, এ মাইনাস এর কনসেন্ট্রেশন প্রায় কাছাকাছি। ধরো সল্টের কনসেন্ট্রেশন 1, এ মাইনাস হচ্ছে 1.00001, এতটুকু হচ্ছে খালি অ্যাসিড থেকে আসছে। তো এটা আমরা অলমোস্ট সেম ধরে নিই। আর তোমার কনসেন্ট্রেশন অফ এইচ এ, এটা আমরা জানি কি ছিল শুরু থেকে, সি 1 - আলফা, কারণ সি মাইনাস সি আলফা হয়। তো এক্ষেত্রে আমরা এটাকে সি ধরে নিই, কারণ আলফা এতই ছোট যে তোমার হচ্ছে এই থাকে। তো এখানে একটা কথা লাস্ট বলে রাখি ক্লাস শেষ করার আগে, সেটা হচ্ছে যে আমাদের মনে হতে পারে আলফা এতই ছোট যে আমরা প্রায় নাই ধরে নিচ্ছি। তাহলে আলফা যদি ছোট হয় তাহলে তো অ্যাসিড তো ডিসোসিয়েট হবেই না, অ্যাসিড ডিসোসিয়েট না হলে এইচ প্লাস প্রডিউস হবে না, তাহলে পিএইচ আসে কোথা থেকে। কথা হচ্ছে আলফাটা আসে, কিন্তু আলফার ডিজিটটা অনেক ছোট, এরকম ছোট হওয়ার কারণে আমরা আলফার ভ্যালুটা নেগলেক্ট করি। কিন্তু ছোট একটা ভ্যালু বলছিলাম না 10⁻⁷, এটাকে যদি তুমি লক করো তাহলে তুমি একটা কনভিনিয়েন্ট ভ্যালু পাবো -7। এই জন্য আমরা পিএইচটা নেই আলফার জন্য কম্পেনসেট করতে, কিন্তু 1 - আলফা এটার হচ্ছে আর নেওয়া লাগে না। তো এখন হচ্ছে আশা করি বুঝতে পারছো, এই সূত্রটা হচ্ছে তোমরা শিখে রাখো, পিএইচ ইকুয়ালস টু হচ্ছে পি কে এ প্লাস কনসেন্ট্রেশন অফ সল্ট, সল্ট বলতে বিএ,
বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। অ্যাসিড হচ্ছে ইনিশিয়ালি যত ছিল ততই, মানে তোমাদের চিন্তা করতে হবে না যে সি মাইনাস সি আলফা, এত চিন্তা করতে হবে না, সি যেটা থাকবে সেটাই বসাই দিতে পারবে এখানে উইক অ্যাসিডের ক্ষেত্রে। আর পিওএইচ ইকুয়ালস টু পি কে বি প্লাস এই ক্ষেত্রে কনসেন্ট্রেশন অফ সল্ট আর কনসেন্ট্রেশন অফ বেস। তো এইটা বাফার দ্রবণের ম্যাথটা ক্রিটিক্যালি না বুঝলে আজকে ক্লাসে কি কি বুঝছো বলে আমি এক্সপেক্ট করি সেটা বলি। শুরুতে হচ্ছে অ্যাসিড বেসের তিনটা থিওরি পড়াইছি, যে তিনটা থিওরি হচ্ছে বোঝা ইম্পর্টেন্ট ছিল। আর হচ্ছে তোমাদের পিএইচটা ভালো মতো বোঝানোর ট্রাই করছি, এটা আশা করি বুঝতে পারছো। আর উইক অ্যাসিড গুলা যে ডিসোসিয়েট হয় ওইটার সাথে আমি ইকুইলিব্রিয়াম মিলাইয়া কি করছি, অ্যাসিডের দেখাইছি যে যত কনসেন্ট্রেশন বেশি তত ই কম, কি বলে বিভাজন মাত্রা বা আলফা কম। ওইটা অজওয়াল্ডের লঘুকরণ সমীকরণ শিখাইছি। আর হচ্ছে তোমাদের উইক অ্যাসিড আর উইক বেস নিয়া কনজুগেট অ্যাসিড কনজুগেট বেস বুঝাইছি। তারপরে কে এ কে বি পড়াইছি, অ্যাসিড আর বেসের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এই দুইটার গুণফল যে আবার 14 মানে দুইটার পিকে পিকে বি 14 হয় এটা দেখাইছি। তারপর হচ্ছে তো পরে হচ্ছে উইক অ্যাসিডের ক্ষেত্রে আবার ওটা তো বুঝাইলাম অজওয়াল্ডের লঘুকরণ সমীকরণ, পরে লাস্টে বাফারের ইকুয়েশন দেখাইছি। আশা করি এগুলো সব আজকে বুঝতে পারছো। আর ক্লাসের উপর কোনো প্রশ্ন থাকলে কইরো, যদি গ্রুপে বা প্রশ্ন যেখানে করতে হয়। তো ভালো থাকো সবাই।